说我们天高地不下。গল্পের শুরুটা অ্যাওয়ার্ড ফাংশন থেকে হয়, যেখানে আমরা আমাদের নায়িকা লিয়াংকে দেখতে পাই। তার নাম স্টেজে অ্যানাউন্স করা হয়। সে ম্যাথ সাবজেক্টে জিনিয়াস হওয়ার কারণে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। তখন সেখানে তার ছেলে জি সুয়াং আসে আর তাকে একটা ডিগ্রি ধরিয়ে বলে, আই অ্যাম প্রাউড অফ ইউ মম, তুমি পৃথিবীর সবথেকে ভালো মা। এমনটা দেখে লিয়ং স্মাইল করতে থাকে, ভালোবেসে তাকে থ্যাংক ইউ বলে। তখন উপর থেকে একটা আয়রন শেপ জি সুয়াংয়ের উপর পড়তে চলেছিল। তখনই সে তার ছেলেকে ধাক্কা মারে আর সে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সেই আয়রন সেলটা তার উপরেই পড়ে যায়। এই দৃশ্য এখানেই শেষ হয়ে যায়। এরপরে তার যখন চোখ খোলে তখন সময়টা ছিল 2025 সাল, আর সে 18 বছরের একটা বিউটিফুল মেয়েতে পরিণত হয়ে গিয়েছে। এর মানে তার আবার একবার পুনর্জন্ম হয়েছে। সে একটা পার্টিতে ছিল, সে ভাবতে থাকে, তবে কি আমি মরিনি, আমি এখনো বেঁচে রয়েছি, আর আমি এখন কোথায় আছি। সে কোনো কিছুই বুঝতে পারছিল না, সে কোথায় আছে আর কেনই বা আছে। তখন ওকে দেখে ওখানকার লোকেরা ওকে নিয়ে কথা বলতে শুরু করে, এই দেখো মিস্টার ইউর মেয়ে অ্যাব্রড থেকে পড়াশুনো করে এই মুহূর্তে ফিরেছে, হয়তো এই মেয়েটা ওর ফার্স্ট ওয়াইফের মেয়ে। লিয়ং তাদের কথা শুনে কোনো কিছুই বুঝতে পারছিল না। তখনই সে নিজেকে আয়নায় দেখে আর শক হয়ে যায়, আর সে নিজে বুঝতে পারে তার পুনর্জন্ম হয়েছে, আর তার আত্মা লিংশু নামের একটা মেয়ের মধ্যে চলে এসেছে, যার সম্পর্কে লোকেরা একটু আগে কথা বলছিল। লিয়াংয়ের জন্য এই সমস্ত কিছু নতুন ছিল, কারণ সে 1955 থেকে সোজা 2025-এ চলে এসেছে। তার মাথার মধ্যে অনেক কিছুই চলছিল। সে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। সেখানে তার স্টেপ সিস্টার ইয়ো তার সাথে দেখা করে এবং জেনে বুঝে ওর উপরে রেড ওয়াইন ফেলে দেয়, আর সে বলে, উফ সরি, আমার হাত থেকে ভুল করে পড়ে গিয়েছে, এমনিতেও এটা খুব টেস্টি, হয়তো তুমি এটা কোনোদিনই খাওনি। লিয়াং স্মাইল করে আর তার মাথার উপরে পুরো গ্লাস ধরেই ঢেলে দেয়। সেও বলে, ওহ সরি, আমার হাত থেকেও স্লিপ হয়ে গিয়েছে। এমনটা দেখে সেখানে থাকা লোকজন তার সম্পর্কে খারাপ খারাপ বলতে থাকে। সবাই বলে এই মেয়েটা তো অনেক বেশি অহংকারী। তো লিয়াং ওই সমস্ত লোকেদের দিকে দেখে বলে, তোমরা শুধুমাত্র লোকেদের পেছনে কথা বলতে পারো, আর তোমরা আমাকে শেখাবে আসলে ভদ্রতা কি। এরপরে সে সেখান থেকে চলে যায়। ইয়াও তাকে দেখে পুরো অবাক হয়ে যায় আর বলে, একে দেখে তো পুরো একটা আলাদা মানুষ মনে হচ্ছে, আগে তো এমন ছিল না। ওদিকে লিয়ং সবাইকে দেখছিল। তখন জু ইয়ং অনেক প্রোটোকলের সাথে সেখানে আসছিল। তাকে দেখে লিয়াং অবাক হয়ে ভাবে, একে তো দেখতে একেবারে আমার হাজবেন্ডের মতো। সে অন্য একজনকে বাঁচাতে গিয়ে তার মার্ডার হয়ে গিয়েছিল। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে 1945 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে লিয়ং আর ওর হাজবেন্ডের ওয়েডিং দেখানো হচ্ছিল। বর্তমানে সবাই জু ইয়ংয়ের সম্পর্কে কথা বলছিল আর তার পরিবারের নাম নিচ্ছিল। তা শুনে লিয়াং জানতে পারে জু ইয়ং জি ফ্যামিলির ছেলে। সে জু ইয়ংয়ের সামনে দাঁড়িয়ে পড়ে আর তাকে জিজ্ঞাসা করে, জি সুইয়ং তোমার কে হয়? এই কথা শুনে পার্টিতে থাকা সমস্ত লোক শকড হয়ে যায়, কারণ জি সু ইয়ংয়ের অনেক সম্মান ছিল আর কেউই জি ইয়ংয়ের সাথে সোজাসুজি এমনভাবে কথা বলতে পারে না। ঠিক সেই মুহূর্তে লিং শুয়ের ড্যাড সেখানে চলে আসে আর জি ইয়ংয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলতে থাকে, সরি স্যার, এ আমার মেয়ে, এ একটু নির্লজ্জ টাইপের আছে, কথায় কিভাবে কথা বলতে হয় এর জানা নেই। আর লিয়াংকে বকা দিয়ে বলে, এ কেমন অসভ্যতাম, কার সাথে কিভাবে কথা বলতে হয় সে জ্ঞান নেই তোমার, তুমি ওনার গ্র্যান্ডফাদারের নাম এইভাবে কিভাবে নিতে পারো, ক্ষমা চাও ওনার কাছে। এই কথা শোনার পরে লিয়াং অবাক হয়ে ভাবে, ওর গ্র্যান্ডফাদার সু ইয়ং তো আমার ছেলে, তো আমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে সে আমার গ্র্যান্ডসন। আর জু ইয়ংকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে, জি সু ইয়ং কি এখনো বেঁচে রয়েছে? এই কথা শুনে ওর ড্যাড ওর মুখ বন্ধ করতে বলে, কিন্তু এই কথা শুনে জু ইয়ং বলে, আমার গ্র্যান্ডফাদারের শরীর খারাপ আছে, কিন্তু সে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। আর সেখান থেকে যাওয়ার সময় সে লিংসুর ড্যাডকে বলে, তোমার মেয়েকে একটু সভ্যতা শেখাও। লিয়াং এটা জেনে খুব খুশি হয় যে এখনো পর্যন্ত তার ছেলে বেঁচে রয়েছে। মিস্টার ইউ লিয়াংকে বকা দিতে থাকে, তোমার মা কি তোমাকে এই সব শিখিয়েছে? এত অসভ্য, পুরো ইউ ফ্যামিলির সম্মান তুমি নষ্ট করে দিলে। কিন্তু লিয়াংয়ের মন তো অন্য কোথাও ছিল, সে অনেক কথা ভাবছিল। তখনই হঠাৎ তার মাথা ঘুরে যায় আর সে সেখানেই বেহুশ হয়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখে সে বেডের উপরে বসে রয়েছে আর সে বলতে থাকে, আমার মনে হয় আমার আত্মা এই বডিটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। এরপরে সে লিংসুয়ের সেলফোন খুঁজতে থাকে আর সে বলে, এবার এই সেলফোন থেকেই আমি সব কিছু জানতে পারবো। এরপরে সে গুগলে গিয়ে
জিসু ইয়াং এর সম্পর্কে সার্চ করে। তো সে জানতে পারে জিসু ইয়াং এর শরীর ঠিক নেই আর তার ট্রিটমেন্টের জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। যখন তার শরীর ঠিক হয়ে যাবে তাকে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে। এরপরে সে জিসু ইয়াং এর ছবি দেখে ইমোশনাল হয়ে যায়। তার জন্য তো জিসু ইয়াং এর সাথে শেষ দেখা কালকের বিষয়। তার তো বিশ্বাসই হচ্ছে না তার প্রিয় 8 বছরের নিষ্পাপ ছেলেটা এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গিয়েছে। এরপরে তার নজর তার বার্থ মার্কের ওপর পড়ে। সে পিকচার জুম করে তা দেখতে থাকে। এটা দেখার পরে তার 100% বিশ্বাস হয়ে যায় সে যে তারই ছেলে। তাকে দেখার পরে সে খুব ইমোশনাল হয়ে যায়। তখনই ইয়াও ইয়াও আর মিস্টার ইউ লিয়াং এর রুমে চলে আসে। মিস্টার ইউ লিয়াংকে বকতে শুরু করে। সে বলে, তুমি আজকে পার্টিতে কেমন ব্যবহার করলে? তুমি কি পাগল হয়ে গিয়েছো? ওদিক থেকে ইয়াও ইয়াও বলে, ড্যাড ওকে বকার প্রয়োজন নেই, বেচারি হয়তো কোথা থেকে এসেছে, ও তো এটাও জানে না হয়তো ভদ্রভাবে কিভাবে কথাবার্তা বলতে হয়। মিস্টার ইউ তাকে বলে, আমারই ভুল হয়েছে যে আমি তোমাকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম। তোমাকে আমার সাথে পার্টিতে নিয়ে যাওয়াই উচিত হয়নি। তুমি সবার সামনে আমার সম্মান নষ্ট করেছ। তুমি মিস্টার জি কেও অসন্তুষ্ট করেছ। জানি না সে আমাদের ফ্যামিলির থেকে কিভাবে রিভেঞ্জ নেবে। তো লিয়াং তাদের বলে, তোমরা চিন্তা করো না, আমি যতটা জি ফ্যামিলিকে জানি তারা অতটা নিচে নামবে না। তারা খুব পোলাইট। অন্যের সাথে কথা বললে যে মান সম্মান যায় এমনটা তারা মনে করে না। তাই এই সব ছোটখাটো বিষয়ে তারা বদলা নেয় না। তোমরা উত্তর পেয়ে গিয়েছো, তো তোমরা এখন এখান থেকে যেতে পারো। মিস্টার ইউ বলে, আসলে তুমি কে যে তুমি আমাদের বাইরে বের করে দিচ্ছ? তো লিয়াং পেছন ঘুরে তাদেরকে দেখতে শুরু করে। লিয়াং এর নজরে এমন কিছু একটা ছিল যে তারা ঘাবড়ে যায় আর সেখান থেকে বেরিয়ে বাইরে চলে আসে। ইয়াও ইয়াও বলে, ড্যাড দেখেছো ও কিভাবে আমাদের অপমান করলো আর ও কিভাবে দেখছিল আমাদের? ওকে দেখে তো আমার খুব ভয় লাগছিল। ড্যাড বলে, আজকের আমারও ওর চোখ দেখে খুব ভয় লাগছিল। কিছু তো ছিল ওর চোখের মধ্যে। আজকের আমার ওর এজ আর ওর ম্যাচুরিটি অনেক বেশি মনে হলো। এরপরে সে চিন্তায় পড়ে যায়। পরের দিন লিয়াং স্কুলের কোর্স দেখছিল। বলে, এই সমস্ত কিছু তো বাচ্চাদের বিষয় মনে হচ্ছে, এই সমস্ত কিছু কি চলছে? তখন ইয়াও ইয়াও আর তার এক বন্ধু একটা প্রবলেম সলভ করার চেষ্টা করছিল। তারা লিয়াংকে দেখে তার মজাক উড়িয়ে বলে, ওকে দেখো, দেখে এমনটা মনে হচ্ছে ও যেন 2 মিনিটে সমস্ত বইটা পড়ে ফেলেছে। এরপরে তারা হাসতে শুরু করে আর বলে, ওভার স্মার্ট হওয়ার অ্যাক্টিংটা কম করো। আমি ভালোভাবেই জানি তুমি কিছুই জানো না। লিয়াং বলে, আমিও জানি তুমি জিরো। এই কথা শুনে ইয়াও ইয়াও খুব রেগে যায়। কি বলছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে জিরো বলছো? আমি কিছুই জানি না। লিয়াং বলে, আমি ওই প্রবলেমের উত্তর দিয়েছি যেটা তুমি সলভ করার চেষ্টা করছো। কিন্তু সে হাসতে হাসতে তার মজা গড়াতে থাকে আর বলতে থাকে, আমরা 1 ঘন্টা ধরে এই বিষয়টা সলভ করার চেষ্টা করছি আর তুমি 1 মিনিটে করে ফেলেছ। নিশ্চয়ই বই থেকে উত্তরটা দেখে নিয়েছ। লিয়াং বলে, আমার কাছে তোমাদের মতো ফালতু সময় নেই। তখন ইয়াও ইয়াও এর ফ্রেন্ড উত্তর দেখে অবাক হয়ে যায় আর বলে ওঠে, এটার উত্তর তো সত্যি সত্যিই জিরো। ইয়াও ইয়াও বলে, আমি তো বলেছিলাম না এ বই দেখে উত্তর দেখেছে, এ কোনো জিনিয়াস না। লিয়াং তাদের কথা শুনে ইরিটেট হয়ে ভাবে, আমার মনে হয় সায়েন্স ক্লাস আমার জন্য বেস্ট হবে, আর সেখান থেকে উঠে চলে যায়। ইয়াও ইয়াও বলে, জানি না এ নিজেকে কি ভাবে যে এতটা অ্যাটিটিউড দেখিয়ে গেল। আমি ড্যাডকে বলবো একে যেন আবার একবার গ্রামে পাঠিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা একটা ছেলে ইয়ান ইয়াংকে স্কুলের মধ্যে স্কেটবোর্ডে করে এন্টার হতে দেখি। সে ছিল এই স্কুলের ফেমাস বয়। সমস্ত মেয়েরা তাকে খুব পছন্দ করত। তাকে দেখে সবাই খুব খুশি হচ্ছিল। ঠিক তখনই সে লিয়াং এর সামনে থেকে যায় আর তাকে ধাক্কা দিয়ে সাইডে করে দেয়। সে সামনের দিকে এগিয়ে যায়, এর ফলে লিয়াং এর সমস্ত বই নিচে পড়ে যায়। এমনটা দেখে তো লিয়াং এর খুব রাগ হয়। ইয়ান ইয়াং তার বন্ধুদের কাছে গিয়ে দাঁড়ায় আর তাদের জিজ্ঞাসা করে, বলো আমাকে কেমন লাগছিল? হ্যান্ডসাম লাগছিল তাই না? তো ওর ফ্রেন্ডরা ওর তারিফ করতে শুরু করে। তখন লিয়াং তার কাছে যায়, তার কাঁধ ধরে তাকে পেছনের দিকে ঠেলে দিয়ে বলে, তুমি আমার সমস্ত বই নিচে ফেলে দিয়েছ, তাই বইগুলো উঠিয়ে দাও। ইয়ান ইয়াং বলে, তুমি কি আমার সাথে কথা বলছো? বাই দা ওয়ে, তুমি কে? সে বলে, তুমি কি শুনতে পাওনি? আমার বইগুলো তুলে দাও। তো ইয়াং ইয়ানের ফ্রেন্ডসরা বলে, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? এ হলো ইয়ান ইয়াং, আমাদের কলেজের সবথেকে হ্যান্ডসাম ছেলে। তো লে ইয়াং বলে, আমি শেষবারের মতো বলছি, বইগুলো আমাকে তুলে দাও। তো ইয়ান ইয়াং রেগে গিয়ে বলে, যদি না উঠিয়ে দেই তো? এই কথা শুনে লিয়াং যেতে শুরু করে। তা দেখে ইয়ান ইয়াং খুশি হতে থাকে। সে বলে, বাচ্চা তো ভয় পেয়ে গিয়েছে,
কিন্তু লি ইয়াং কিছু দূর যাওয়ার পরে তাকে এমন একটা ব্যাক কিক মারে সে ডিগবাজি খেয়ে নিচে পড়ে যায়। তখনই আমাদের লি ইয়াং এর ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছে, যেখানে আমরা জানতে পারি সে ক্যারাটে চ্যাম্পিয়নও ছিল। বর্তমানে ইয়ান ইয়াং যে নিচে পড়েছিল সে তো একেবারে শক হয়েছিল, সে বিশ্বাস করে উঠতে পারছিল না তাকে সাধারণ একটা মেয়ে নিচে ফেলে দিয়েছে। তখন ইয়ান ইয়াং এর বন্ধুরা বলতে থাকে, আমাদের বন্ধুর সাথে তুমি এটা ঠিক করলে না, এই বিষয়টা আমরা কিছুতেই সহ্য করব না। তো সে বলে ঠিক আছে, তো এই ব্যাপার। এরপরে সে একটা ডান্ডা নিয়ে ওর সমস্ত বন্ধুদের ঠান্ডা করে দিতে শুরু করে। তো ইয়ান ইয়াং এর একজন বন্ধু খুব ভয় পেয়ে তার সমস্ত বইগুলো তুলে তাকে দিয়ে দেয়। ইয়ান ইয়াং যে অবাক হয়ে নিচে বসেছিল সে উঠে পড়ে লিয়াংকে বলে, তুমি একজন বুড়ি মহিলার মতো ব্যবহার কেন করছো? তো লো ইয়াং বলে, এই সমস্ত কিছু শিখিয়েছে তোমার প্যারেন্টস। এই কথা শুনে ইয়ান ইয়াং একটু দুঃখী হয়ে পড়ে আর সে বলে, আমার বাবা মা নেই। তখন সে বলে, ওহ, এটা তো ভালো বিষয়, তারা দুইজন তো অনেক লাকি, কারণ তারা এই টেনশন থেকে মুক্তি পেয়ে গিয়েছে। এমনিতেও তোমার এই অবস্থা দেখে তাদের মরে যাওয়ারই ছিল। এই কথা শুনে ইয়ান ইয়াং তার মুখের দিকে তাকিয়ে থাকে, তাকে কোনো উত্তর দেয় না। লি ইয়াং সেখান থেকে চলে যায়। সে তার ফোন চেক করলে নিউজে জানতে পারে সু ইয়াংকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, কারণ সে আগের থেকে অনেক বেশি সুস্থ হয়ে গিয়েছে। এমনটা দেখার পরে সে তাড়াতাড়ি জি সিউ ইয়াং এর সাথে দেখা করার জন্য তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপরে সে জি হাউসে পৌঁছে যায়। সেই ঘরটাকে বাইরে থেকে দেখে বলে, এখানেই আমার বিয়ে হয়েছিল। তখনই সেখানে মিডিয়ার লোকেদের আওয়াজ আসতে শুরু করে, কারণ সু ইয়াংকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল, যে কিনা এখনো পর্যন্ত বেহুশ হয়েছিল। নার্স লি ইয়াং এর কাছ থেকে জি সিউ ইয়াংকে নিয়ে যাচ্ছিল। লি ইয়াং তার নিক নাম নিয়ে তাকে ডাকতে থাকে। সু ইয়াং যে এখনো পর্যন্ত কোমায় ছিল সে তার ডাক শুনে একটু রিয়াক্ট করে। সে ভাবে, কি আমি কি আমার নিক নামটা শুনলাম? তখন তাকে সেখান থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছিল। এরপরে লিয়াং পিছনের দরজা দিয়ে ঘরের ভেতরে যায়, যেখানে জু ইয়াং স্মোকিং করছিল। লিয়াংকে দেখে তাকে থামায় আর তাকে জিজ্ঞাসা করে, কে তুমি, আর এখানে কি জন্য এসেছো? লিয়াং বলে, আমি পেছনের দরজা থেকে ভেতরে এসেছি। সে তাকে দেখে চিনতে পেরে যায়, তুমি সেই মেয়েটা তাই না, মিস্টার ইউর মেয়ে? লিয়াং বলে, আমি শুনেছি মিস্টার জি অনেক বেশি অসুস্থ, তাই তো আমি ওনার সাথে দেখা করতে এসেছি। আশা করি তুমি আমাকে মানা করবে না, প্লিজ আমাকে তাকে একবার দেখতে দাও। জিয়াং বলে, এখন সঠিক সময় নয় গ্র্যান্ডপার সাথে দেখা করার, তুমি প্লিজ এখন চলে যাও, পরে এসো। এমনটা বলে সে সেখান থেকে যেতে থাকে। তখন লিয়াং বলে, আমি যদি ভুল না হয়ে থাকি তো জি ফ্যামিলির ইম্পর্টেন্ট লকারের পাসওয়ার্ড 94671। এই কথা শুনে তো জাও ইয়ং পুরো অবাক হয়ে যায় আর তাকে বলে, জি ফ্যামিলির সিক্রেট পাসওয়ার্ড আমি আর শুধুমাত্র গ্র্যান্ডপা জানে, আর প্রত্যেক মাসে চেঞ্জ করা হয়, তো লিক হওয়ার প্রশ্নই ওঠে না। আসলে তুমি কে? লিয়াং বলে, যখনই জিসু ইয়াং এর হোশ ফিরে আসবে তখন তুমি নিজে থেকেই সবকিছু জানতে পেরে যাবে। তবে এখন কি আমি ভেতরে যেতে পারি? তো জা ইয়ং বলে, তো হ্যাঁ, প্লিজ চলো। সে যাওয়ার সময় ভাবে, এই লকারটা আমি ডিজাইন করেছিলাম। জা ইয়ং যেতে যেতে ভাবে, তাকে কি এই সমস্ত কিছু গ্র্যান্ডপা বলেছে, আর এর গ্র্যান্ডপায়ের সাথে কি সম্পর্ক? এই সমস্ত কিছু ভেবে সে তার পিছু পিছু যেতে থাকে। লিয়াং যখনই মেন ডোরে পৌঁছায় তার ছেলের সাথে কাটানো সময়গুলো মনে পড়তে থাকে। এর ফলে তার মুখে হাসি ফুটে ওঠে। জাও ইয়াং তাকে ভেতরে যেতে বলে। লিয়াং যখনই সু ইয়াং এর রুমের ভেতরে আসে তার অবস্থা দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে আর সে বলতে থাকে, ইয়াং বাও, তুমি কিভাবে এতটা দুর্বল এত তাড়াতাড়ি হয়ে গেলে? তার পাশে বসে বলতে থাকে, ইয়াং বাও, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ভয় পেও না, দেখো মম চলে এসেছে। এই কথা শুনে জাও ইয়াং অবাক হয়ে বলে, এটা কি হচ্ছে? গ্র্যান্ডপাকে এই নাম ধরে কেন রাখছে? এরপরে সে তার অ্যাসিস্ট্যান্টকে লি ইয়াং মানে লিংসুর সম্পর্কে সমস্ত ইনফরমেশন বের করতে বলে। এরপরে সে সমস্ত ইনফরমেশন বের করে নিয়ে আসে আর সে বলে, ইউ ফ্যামিলি অনেক বছর আগে এখানে শিফট হয়েছে, তাদের জি ফ্যামিলির সাথে কোনো বিজনেস সম্পর্ক নেই। মিস লিয়াং এর মমের টাইটেল মিস ইউ, ওনারও জি ফ্যামিলির সাথে কোনো কানেকশন নেই। তখন জাও ইয়াং বলে, তবে সে আসলে কে? তখনই সেখানে লি ইয়াং আসে আর সে বলে, এখন থেকে এই টাইমে আমি মিস্টার জির সাথে দেখা করতে আসব, এটা আমার কোড, স্ক্যান করে নাও। অ্যাসিস্ট্যান্ট বলে, এই মেয়ে, তুমি নিজেকে কি ভাবো? কতটা অ্যাটিটিউড দেখো তোমার মধ্যে, তুমি ইয়ং মাস্টারের সাথে এমনভাবে কিভাবে কথা বলতে পারো? কিন্তু জা ইয়ং তাড়াতাড়ি তার কোড স্ক্যান করে নেয়। লি ইয়াং বলে, তবে ঠিক আছে, আগামীকাল দেখা হচ্ছে। এরপরে সে সেখান থেকে চলে যায়।
জাও ইয়াং ভাবে একজন হাই স্কুল স্টুডেন্ট তার সাথে এইভাবে কথা বলছে, এটা একটা অদ্ভুত বিষয়। কিন্তু সব থেকে অদ্ভুত বিষয় হলো জানি না কেন তার আমার সাথে এমনভাবে কথা বলাটা আমার মনে হচ্ছে ঠিক আছে। পরের দিন স্কুলে টিচার লিয়াং এর ইন্ট্রোডাকশন করায় আর সবাইকে বলে সবাই একে ওয়েলকাম জানাও, এ আমাদের ক্লাসের নতুন একজন স্টুডেন্ট। ইয়াংও সেই ক্লাসে ছিল। তাকে দেখে স্মাইল করে তার বন্ধুদের বলে, এ তো অন্য এক ক্লাসে ছিল তাই না? তো ওর বন্ধুরা বলে হ্যাঁ, কিন্তু সে এখানে ট্রান্সফার করিয়ে নিয়েছে। টিচার লিয়াংকে ইয়াং এর সাথে বসতে বলে, তো সে তার পাশে গিয়ে বসে পড়ে। ইয়াং তাকে দেখে হাসতে থাকে আর বলতে থাকে, ওহ তবে তুমি আমাকে স্টক করছো, আমার কাছে আসার জন্য আমার ক্লাসে ট্রান্সফার হয়ে চলে এসেছো। দেখো এখন আমরা একই ক্লাসে একই বেঞ্চে বসে আছি। এমনটা বলার পরে সে একটা সিগারেট বের করে সেটা ধরাতে শুরু করে আর টিচার তাকে মানা করতে থাকে। সে বলে এখানে ক্লাস চলছে আর এখানে স্মোকিং করা যাবে না। তো ইয়াং টিচারের মজা গড়াতে শুরু করে। সে বলে, আচ্ছা আপনার যদি এতটা প্রবলেম হয়ে থাকে তো ক্লাস না করে ঘরে ফিরে যাও। আর তার বন্ধুদের সাথে মিলে হাসতে থাকে। এই বিষয়টা দেখার পরে লিয়াংয়ের খুব রাগ হয়। সে তার মুখ থেকে সিগারেটটা ছাড়িয়ে নিয়ে পা দিয়ে ডলে দেয়। এমনটা দেখে ইয়াং অবাক হয়ে যায়। তখন ইয়াং এর ফ্রেন্ড বলে, এই মেয়ে তোমার এত সাহস হয় কি করে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তো লিয়াং ইয়াংকে বলে, তোমার কাছে শুধুমাত্র দুটো অপশান রয়েছে। প্রথমটা হলো তুমি ক্লাস থেকে বাইরে চলে যাও, আর দ্বিতীয়টা হলো চুপচাপ এখানে বসে থাকো, কিন্তু তোমার থেকে যেন কোনো স্মেল বা আওয়াজ না আসে। আর যদি তুমি আমার কথা না শোনো তো এমনটা বলে সে তার হাতের পেনটা ভেঙে ডেস্কের ওপরে ছুঁড়ে মারে। তা দেখার পরে ইয়াং খুব ভয় পেয়ে যায়। সে বলে, আমার তো ঘুম পেয়েছে, আমি ঘুমিয়ে পড়ি। আর সে মাথা নিচু করে নেয়। তার বন্ধুরা বলতে থাকে, ইয়াং তুমি এই মেয়েটাকে দেখে ভয় পেয়ে গিয়েছো? তো ইয়াং বলে, তোমরা কি শুনতে পাওনি? চুপ করে বসো আর না হলে বেরিয়ে যাও এখান থেকে। এমনটা দেখার পরে টিচারও স্মাইল করতে থাকে। ইয়াং লিয়াং এর থেকে এত ভয় পেয়েছিল, স্কুল শেষ হওয়া পর্যন্ত সে বেঞ্চের ওপর মাথা রেখে শুয়েছিল। আর সে বলতে থাকে, এই মেয়েটা তো স্কুল শেষ হলেই এখান থেকে হাওয়া হয়ে যায়, জানাই যায় না সে আসলে কোথায় গিয়েছে, না কোনো নিশানি সে ছেড়ে যায়, যেন কোনো একটা রাজ রয়েছে ওর মধ্যে, সে যেন সব সময় লুকিয়ে থাকতে চায়। এরপরে লিয়াং সুইয়াং এর সাথে দেখা করতে আসে। সে তার পাশেই বসেছিল আর অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি আজকে রাত্রে এখানেই ডিনার করব। আমি সুইয়াং এর সাথে আরো অনেক সময় কাটাতে চাই, তো যাও ডিনার তৈরি করো। অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে ম্যাম। বাইরে এসে নিজেই বলে, আমি তার অর্ডার কেন মানছি। রাত হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে বাইরে পর্যন্ত ছাড়তে আসে। তখন ইয়াং লিয়ানকে দেখে নেয় আর সে ভাবতে থাকে, এই মহারানী এখানে কি করছে। আর নিজেই কথা বলতে শুরু করে, আমার মনে হয় সত্যি এ আমাকে স্টক করছে, ও হয়তো আমাকে দেখে ক্রাশ খেয়েছে। আর সে মুচকি হাসতে শুরু করে। তো অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে বলে, লিটল মাস্টার আপনার কি হয়েছে, আপনি একা একা কেন হাসছেন? তো ইয়াং বলে, তুমি বুঝবে না। পরের দিন ইয়াং স্কুলের সবাইকে বলছিল, লিয়াং আমার জন্য আমার ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ফ্রেন্ডরা বলতে থাকে, কি ভাই তুই সত্যি বলছিস, ওই মহারানী তোর ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছিল? তো ইয়াং বলে, অবশ্যই 100% সত্য, ও আমাকে দেখে ক্র্যাশ খেয়েছে। আর আমিও ভেবে নিয়েছি আমি ওর সামনে এমন ব্যবহার করব যেন আমি তার প্রেমে পড়ে গিয়েছি। আর যখন সে বুঝতে পারবে আমি তার প্রেমে পড়ে আছি, আর তখনই আমি ওর থেকে বদলা নেব, সবার সামনে আমি ওকে রিজেক্ট করে দেব। ফ্রেন্ডরা বলতে থাকে, ভাই তুই তো গ্রেট, দেখিস কেমন কাঁদবে ও। এমনটা বলে সবাই খুব হাসতে থাকে। লিয়াং যখন ক্লাসরুমে ছিল, ইয়াং ওকে মিল্ক টি দেয় আর বলে, এই নাও তোমার জন্য। লিয়াং বলে, আমার কাছে তোমার এইসব ফালতু জিনিসের জন্য সময় নেই। ইয়াং বলে, তুমি কি এখনো পর্যন্ত বুঝতে পারোনি, আমি তোমার পিছনে পড়ে আছি। লিয়াং বলে, তোমার মাথা কি এখনো ঠিক হয়নি সেই দিন মার খাওয়ার পরের থেকে? তো ইয়াং বলে, বাস করো, এখন আমি সবকিছু জানতে পেরেছি। ইয়াং বলে, কি জানতে পেরেছো? যে এটাই তুমি আমাকে দেখে ক্র্যাশ খেয়েছো। এখন আর লজ্জা পেয়ে লাভ নেই। ওর বন্ধুরা লুকিয়ে সবকিছু দেখছিল। তখন লিয়াং কোনো একটা জিনিস খুঁজে চলেছিল। তো সে জিজ্ঞাসা করে, তুমি কি খুঁজছো? তো লিয়াং একটা মোটা বই বের করে খুব জোরে ওর মুখের উপরে মারে। এর ফলে সে আবার একবার নিচে পড়ে যায়। আর সে বলে, এসব কি অসভ্যতম। এই সমস্ত কিছু দেখে ওর যে ফ্রেন্ডগুলো লুকিয়েছিল তারা বেরিয়ে আসে আর ভয়ে ইয়াংকে ওঠাতে থাকে। লিয়াং বলে, তুমি কি পাগল আছো? আমার সামনে এমন ব্যবহার করা বন্ধ করো। ইয়াং এর ফ্রেন্ড ওকে বলে, ভাই আমার মনে হয় তোমার কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে।
এই মেয়েটা তোমাকে পছন্দ করে না। সে বলে এটা হতেই পারে না, ও শুধুমাত্র ভয় পাচ্ছে এক্সপোজ হয়ে যাওয়ার। তখন ইয়াং এর ফোন বেজে ওঠে। তার ভাই জা ইয়ং এর কল এসেছিল। লিউ ইয়াং কল তুলে দেখলে একটু অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে বলে তুমিও জি ফ্যামিলি থেকে? আর জাও ইয়াং তোমার কি হয়? তখন সে বলে সে আমার ভাই হয়। তুমি তাকে কিভাবে চেনো? এমনটা বলে সে তাকে টেনে বাইরে নিয়ে আসে আর তাকে বলে কাউকেই বলবে না যে আমি জি ফ্যামিলি থেকে। এটা জানার পরে যে ইয়াং জি ফ্যামিলি থেকে, সে তার চেহারার দিকে ভালো করে তাকায় আর ভাবতে থাকে এই বিগড়ে যাওয়া মহারাজা আমার গ্রেট গ্র্যান্ডসন। ইয়াং বলে তুমি আমাকে এইভাবে ঘুরছো কেন? আমাকে কি খুব হ্যান্ডসাম দেখাচ্ছে? আবার একবার অদ্ভুত কিছু ব্যবহার করতে শুরু করে, যা দেখার পরে লিয়াং তার গালে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। সে বলে যতই তুমি এমন ব্যবহার করো না কেন আমি ঠিক জানতে পেরে যাব যে তোমার আমার উপরে ক্রাশ রয়েছে। লিয়াং ঘরে ফিরলে মিস্টার ইউ তাকে বলে আমি শুনলাম তুমি নাকি সায়েন্স ক্লাসে চলে গিয়েছো। তুমি তো আর্টস ঠিকভাবে পড়তে পারো না, তো তুমি সায়েন্স কিভাবে পড়বে? তো লিয়াং বলে যদি কোনো ব্যাঙ জলে থাকে তার মানে একদম এমনটা নয় যে সে কখনো জমিতে এসে থাকতে পারবে না। এই কথা শুনে মিস্টার ইউ বলে কি বলতে চাইছো তুমি? সে বলে এর মানে তুমি বুঝতে পারোনি, মানে আমার চিন্তা ভাবনা তুমি কখনোই বুঝতে পারবে না। এরপরে সে সেখান থেকে যেতে থাকে। তখন ইয়াও আর তার মম সেখানে চলে আসে। লিয়াং থেমে যায়। ইয়াও মম তাকে জিজ্ঞাসা করে জি গ্রুপের ট্যালেন্ট শো এর জন্য সে কিভাবে প্রস্তুতি নিচ্ছে। ইয়াও বলে ওসব বাদ দাও মম, অডিশনের জন্য ওরা পুরানো দিনের কিছু রাইম জানতে চাইছে। আমার তো একটাও রাইম মনে নেই। সিরিয়াসলি আমি বুঝতে পারছি না ওই শো এর লোকেরা আসলে কি ভাবছে। ইয়াও এর মম বলে হ্যাঁ আমিও শুনেছি যে জাও ইয়াং এর গ্র্যান্ডফাদার জি এর সবথেকে বেশি পুরনো জামানার রাইম পছন্দ। এখন যেহেতু সে অসুস্থ আছে হয়তো সিওডি তার উইশ পূরণ করার জন্য এই ট্যালেন্ট শো অর্গানাইজ করাচ্ছে। এইবারে ট্যালেন্ট শোতে 1 বিলিয়নের ইনভেস্টমেন্ট লাগানো হয়েছে, অনেক বড় সুযোগ এটা তোমার জন্য। এই কথা শুনে লিয়াং ভাবে প্রথমে যখনই ইয়াং বাউ কান্না করত আমি তাকে লরি শুনিয়ে ঘুম পাড়াতাম। আমার ছোট্ট ইয়াং বাউ মনে হয় তার মাকে খুব মনে করতে থাকে। এরপরে তাকে বলে রেজিস্ট্রেশন কিভাবে করে, আমিও পার্টিসিপেট করতে চাই। তখন মিস্টার ইউ বলে ইয়াও তো ছোটবেলা থেকে গান শিখছে আর তার নিজের অ্যালবাম রয়েছে আর সে টিভি ড্রামাতেও কাজ করেছে, তাই ইয়াও এর রেজিস্ট্রেশন করাটা নর্মাল। কিন্তু তুমি অকারণে কেন সেখানে ঢোকার চেষ্টা করছো? ইয়াও বলে দিদি তোমার পার্সোনালিটি তো পুরো আউটডেটেড লাগে, আর তুমি সিঙ্গিং কম্পিটিশনে যেতে চাইছো। নিজেকে এত ওভার স্মার্ট ভেবো না, নিজের অকাতের বেশি স্বপ্ন দেখো না, না হলে সবার সামনে শুধুমাত্র অপমান হতে হবে। ইয়াং এর মম লিয়াংকে বলে আমি তোমাকে অডিশনের লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, এখন যাও তুমি নিজে গিয়ে অ্যাপ্লাই করো। এই কথা শোনার পরে লিয়াং সেখান থেকে চলে যায়। ইয়াও বলে মম তুমি এমনটা কেন করলে? তো সে বলে ওর মতো মেয়ে যদি অডিশন দেয় তো সেখানে তোমার মূল্য আরো অনেক বেশি হয়ে যাবে। তো মিস্টার ইউ বলে তোমার মা একদম সঠিক কথা বলেছে। লিয়াং এর টিচার তাকে স্টাফ রুমে ডেকে পাঠায়। তুমি এই প্রবলেমটা স্টাফ মেনশন না করেই কিভাবে সলভ করেছো? তাকে আরও একটা প্রবলেম সলভ করার জন্য দিয়ে দেয়। এরপরে সে বাইরে এসে চেক করতে থাকে আর ম্যাডাম জানতে পারে সে লিয়াংকে টপ রিসার্চ পেপার সলভ করতে দিয়েছে, যেটাকে সে নিজেও এখনো পর্যন্ত সলভ করতে পারেনি। তাই সে লিয়াং এর কাছে আবার একবার ফিরে যায়, কিন্তু তত সময় লিয়াং সেই প্রবলেমটাকে সলভ করে দিয়েছিল। এমনটা দেখে টিচার অবাক হয়ে যায় আর বলে এটা করা খুব মুশকিল ছিল, তুমি কিভাবে করলে? লিয়াং বলে খুব বেশি মুশকিল ছিল না, শুধুমাত্র 2 স্টেপেই সলভ হয়ে গিয়েছে। এরপরে সে সেখান থেকে চলে যায়। তো টিচার ভাবতে থাকে এ কি আমাদের স্কুলের ম্যাথ সাবজেক্টের জিনিয়াস। অন্যদিকে ইয়াং এর এখনও এটাই মনে হচ্ছিল যে লিয়াং তাকে পছন্দ করে। সে ডিসাইড করে আজকে সবার সামনে সে লিয়াংকে প্রপোজ করবে। সে নিজের ফ্রেন্ডদের বলে আমি পাবলিকের সামনেই ওকে প্রপোজ করব, আর ও যখন হ্যাঁ বলবে তখন আমি তাকে রিজেক্ট করে দেব, আর আমি পুরো স্কুলের সামনে ওর মজা করাবো। এরপরে সে অনেক ধুমধাম করে প্রপোজ করার জন্য প্রপোজের বরযাত্রী নিয়ে চলে যায়, হাতে গোলাপ ফুল আর মুখে ললিপপ নিয়ে ছাপড়ি স্টাইল দেখিয়ে সে লিয়াং এর দিকে এগিয়ে যায়। কিন্তু ইয়াও এর মনে হয় সে যেন তাকে প্রপোজ করতে এসেছে, কিন্তু ইয়াং তাকে সাইড করে লিয়াং এর কাছে যায় আর তাকে একটা ব্রেসলেট দেয়। লিয়াং ওকে কোনো রেসপন্স দেয় না, তাই সে নীল ডাউন হয়ে বসে তাকে প্রপোজ করে। সে বলে আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। ইয়াং এর ফ্রেন্ডরা রেডি হয়েছিল, যখনই মেয়ে হ্যাঁ বলবে আমরা এখানে ফুলের বৃষ্টি ঝরিয়ে দেব। ইয়াও বলে এখন বুঝতে পারছি লিয়াং আমার মতো দেখতে, তাই হয়তো তাকে পছন্দ করেছে, কারণ ওই লুজার তো আমাকে ডিজার্ভ করেই না। লিয়াং বিরক্ত হয়ে রেগে ওর দিকে দেখতে থাকে।
এবং উঠে ওর থেকে ফুলটা নিয়ে নেয়। ইয়ান ইয়াং খুশি হয়ে যায় যে এই মেয়ে আমাকে হ্যাঁ বলতে চলেছে, এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা। সে লিয়াংকে রিজেক্ট করবে আর সবার সামনে তাকে অপমান করবে, কিন্তু এমনটা হয় না। লিয়াং ফুলের তোড়াটা নিয়ে তার মুখের উপরে ছুঁড়ে মারে। সে আবার একবার নিচে ডিগবাজি খেয়ে পড়ে যায় আর তার ব্রেসলেট ইয়াও ইয়াওয়ের কাছে চলে যায়। লিয়াং ফুলের তোড়াটা ওর উপরে ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ইয়ান ইয়াং এসেছিল লিয়াংয়ের মজাক উড়াতে, কিন্তু তার নিজেরই মজাক উড়ছে। সমস্ত স্টুডেন্ট বলতে থাকে, এটা কি হয়ে গেল, একটা সাধারণ মেয়ে ইয়ান ইয়াংকে রিজেক্ট করে দিয়েছে, এটা তো বিরাট মজার বিষয়। এই কথা শুনে ইয়ান ইয়াং খুব রেগে যায় আর সবাইকে নিজের মুখ বন্ধ করতে বলে, কিন্তু লোকেদের আর কি, তারা তো বলবেই। তো সে ভাবে এখান থেকে চলে যাওয়াই ঠিক হবে। তো সে সেখান থেকে চলে যায়। ইয়াও ইয়াও ব্রেসলেটটা তুলে নিয়ে অবাক হয়, কারণ ইয়ান ইয়াং নিজের রিয়েল আইডেন্টিটি কাউকে বলেনি যে সে জি ফ্যামিলির ছেলে। সে সবাইকে বলেছে সে একটা গরিব ফ্যামিলি থেকে এসেছে, তাই তো ইয়াও ইয়াও তাকে আজ পর্যন্ত ভাও দেয়নি। ব্রেসলেট দেখে বলে এটা তো লিমিটেড এডিশন আর এর দাম তো অনেক বেশি। তো ওর ফ্রেন্ড বলে, এই গরিবের কাছে কোথা থেকে এলো এত টাকা, এটা নিশ্চয়ই কপি হবে। সে বলে হ্যাঁ এটাও হতে পারে, আর সেই ব্রেসলেটটাকে ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে আমরা জি হাউসে একটা মেয়েকে দেখতে পাই। এ হলো জাও ইয়াং এর সেক্রেটারি। তার সাথে সে তার গার্লফ্রেন্ড, সে তার বাচ্চা নিয়ে তার সাথে দেখা করতে এসেছে। জাও ইয়াং লুনাকে ভালোবাসে এবং তাকে একটা নেকলেস গিফট করে। তো লুনা তাকে ড্যাড বলে আর ধন্যবাদ জানায়। তো সেক্রেটারি বলে, বাবু এ তোমার আঙ্কেল। জাও ইয়াং বলে, কোনো ব্যাপার না, লুনার যা মনে হয় আমাকে সেইভাবে ডাকতে পারে। তখন সেখানে লিয়াং আসে। লুনা তাকে দেখে বলে, ড্যাড এই মেয়েটা কি? সুচিন উঠে লিয়াংয়ের কাছে যায় আর নিজের পরিচয় দেয়, আমি সুচিন জাও ইয়াং এর সেক্রেটারি। কিন্তু তার দিকে সে ঘুরেও তাকায় না। সে অ্যাসিস্ট্যান্টকে বলে, লাঞ্চ রেডি করো, আমি জাং বাওয়ের কাছে যাচ্ছি। তো সুচিন তাকে দেখে ভাবে, এ আসলে কে? একে তো গেস্ট কম আর ঘরের মালকিন বেশি মনে হচ্ছে। এরপরে সে জাও ইয়াংকে জিজ্ঞাসা করে, এ আসলে কে? তো জাও ইয়াং বলে, সত্যি বলতে এর সম্পর্কে বলা আমার জন্য খুব মুশকিলের। আসলে এ কে? শুধুমাত্র এতটা জেনে রাখো, এর গ্র্যান্ড পায়ের সাথে অনেক স্ট্রং সম্পর্ক রয়েছে। তো সে হ্যাঁ হ্যাঁ বলে যায়। এরপরে সে লুনাকে ইশারা করে, সে বুঝে নেয়, যাও আন্টিকে জল দিয়ে এসো। এই কথা শোনার পরে লুনা সেখান থেকে চলে যায়। লুনা লিয়াংকে জল দিতে আসে আর যখনই সে গ্লাসটা ধরতে যায় তখনই জেনে বুঝে গ্লাসটা ফেলে দেয়, কিন্তু শেষ মুহূর্তে সে গ্লাসটা ধরে ফেলে। লুনা বলে, সরি আন্টি, আমি জেনে বুঝে কিছুই করিনি। লিয়াং বলে, কোনো ব্যাপার না, কিন্তু পরের বার যদি এমনটা করার চেষ্টা করো তবে এই জলটা আমি তোমার মায়ের মুখে ছুঁড়ে মারব। এই কথা শুনে লুনা জোরে জোরে কান্না করতে শুরু করে। তার কান্নার আওয়াজ শুনে সুচিন আর জাও ইয়াং সেখানে চলে আসে। লুনা বলে, ড্যাড আন্টি আমাকে ভয় দেখিয়েছে আর আমি খুব ভয় পেয়ে গিয়েছি। তো জাও ইয়াং বলে, এ কেমন ব্যবহার বাচ্চাদের সাথে কথা বলার? লিয়াং বলে, আমি তো কিছুই করিনি, আর না আমার কাছে টাইম রয়েছে তোমাকে এইসব এক্সপ্লেন করার। এই রুমে এসে চিৎকার চেঁচামেচি করো না, জাং বাওয়ের আরাম করার প্রয়োজন, তো প্লিজ এখান থেকে বেরিয়ে যাও। এই কথা শুনে জাও ইয়াং চুপচাপ বাইরে বেরিয়ে যায়। সুচিন ভাবে, এ ওই মেয়েটার কথা কেন মানছে? সে বলে, তুমি তো জি ফ্যামিলির বড় নাতি আর জি গ্রুপের প্রেসিডেন্ট, তো তুমি এই ছোট মেয়েটার অর্ডার কেন মানছ? তো জাও ইয়াং বলে, জানি না, কিন্তু আমি চাইলেও ওর কথাগুলোকে ইগনোর করতে পারছি না। কোনো না কোনো এমন শক্তি আছে আমাকে ওর অর্ডার মানার জন্য বাধ্য করছে। ওদিকে লিয়াং বাওকে বলে, আমি ওদের বের করে দিয়েছি, এখন তোমাকে আর কেউ বিরক্ত করবে না। তুমি কি তোমার মায়ের কাছে গান শুনতে চাও না? আমি জানি সিঙ্গিং ট্যালেন্ট শো হতে চলেছে, আমি তাতে পার্টিসিপেট করেছি যাতে আমি সেই গানটা গিয়ে শোনাতে পারি যেটা আমি তোমাকে ছোটবেলায় শোনাতাম। এরপরে তার কাছে বসে রেকর্ডিং অন করে গান গাইতে থাকে। তখনই ইয়ং বাওয়ের হাত নড়ে, তা দেখে লিয়ং ডক্টরকে ডাকার জন্য দৌড়ায়। এরপরে ডক্টর ইয়াং বাওকে চেক করে আর বলে, এটা একটা ভালো সংকেত, উনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন, হয়তো একদিন, এক সপ্তাহ বা এর থেকে বেশি টাইম লাগতে পারে। অনেক রাত হয়ে গিয়েছে। লিয়াং ঘরে ফিরে যাচ্ছিল। সুচিন আর লুনা তাকে বাইর পর্যন্ত ছাড়তে আসছিল। লুনা জেনে বুঝে জলের মধ্যে গিয়ে এমনভাবে নাটক করতে থাকে যেন সে ডুবে যাচ্ছিল। সুচিনও তার পিছু পিছু যায় আর নিজের মেয়ের মতো নাটক করতে থাকে। তাদের দেখে লিয়ান তো পুরো অবাক হয়ে যায়। তখনই জাও ইয়াং তাদেরকে বাঁচাতে চলে আসে। সে আসলে লুনা তাকে বলে তাকে আর অন্য কেউ নয়, লিয়াং ধাক্কা মেরেছে। তো জাও ইয়াং লিয়াংকে বলে, প্রথমে তুমি একে ভয় দেখিয়েছ, এখন তুমি তাকে পুলে ধাক্কা দিয়ে দিয়েছ। সে একটা বাচ্চা মেয়ে, তুমি এমনটা কিভাবে করতে পারো? তো লিয়াং বলে, তোমার মাথায় কি একটু বুদ্ধি নেই? সত্যি কোনটা আর মিথ্যা কোনটা বোঝার জন্য?
আর যদি এতটুকু বিষয় বোঝার বুদ্ধি না থাকে তবে প্রেসিডেন্টের সিট ছেড়ে দাও। এরপরে সে সেখান থেকে চলে যায়। তো জাও ইয়াং খুব রেগে গিয়ে বলে, তুমি একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তুমি ডিসাইড করবে আমি কি ডিজার্ভ করি আর করি না। তখনই অ্যাসিস্ট্যান্ট দৌড়ে দৌড়ে আসে আর বলে গ্র্যান্ডপায়ের হুঁশ ফিরে এসেছে। এই কথা শুনে সবাই তার কাছে দৌড়ে চলে যায়। ডক্টর চেক আপ করার পরে জাও ইয়াংকে বলে উনি আগের থেকে অনেক ভালো আছেন, ওনাকে একটু বেশি করে কেয়ার করার দরকার। জাও ইয়াং গ্র্যান্ডপাকে কিছু খাওয়ার জন্য বলে। তো গ্র্যান্ডপা বলে আমি বেহুশ অবস্থায় একটা হতে পারছিল না, কে সেই মেয়েটা তাকে দেখার জন্য। তখনই তার সামনে লিয়াং চলে আসে। তাকে দেখা মাত্রই ইয়াং বাওয়ের চোখের সামনে তার মমের মুখটা ভেসে ওঠে। আর সে ভাবতে থাকে এমনটা কিভাবে হতে পারে, একই রকম দেখতে দুটো লোক কি হতে পারে? আমার মা তো অনেক বছর আগে মারা গিয়েছিল, আমি তো এটাও ভাবতে পারি না এটা আমার মায়ের মেয়ে গ্র্যান্ড ডটার হতে পারে। লিয়াং ইয়াং বাওকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তার নাম ধরে ডাকলে সে বলে তুমি আমার নিক নেম কিভাবে জানো? আমার মম মারা যাওয়ার পরে আমাকে আজ পর্যন্ত এই নাম ধরে কেউ ডাকেনি। তো সে কান্না করতে করতে বলে ইয়াং বাও আমি তোমার মা। মিস্টার জি বলে এ কি মজাক করছো মেয়ে, এমন মজাক আমার সাথে করো না, তুমি আমার মা কিভাবে হতে পারো? সে তো বিশ্বাস করতেই পারছে না, বিশ্বাস করবেও বা কিভাবে, কারণ তার মা তো তাকে বাঁচাতে গিয়েই মারা গিয়েছিল। তো লিয়াং তার পাশে বসে বলে তোমার কি তোমার ফার্স্ট পাপ্পির কথা মনে আছে? তার নাম ছিল পিনো, তুমি কত কান্না করেছিলে যখন সে হারিয়ে গিয়েছিল। এই কথা শুনে সে হয়রান হয়ে বলে এসব কিছু তুমি কিভাবে জানো? তো লিয়াং বলে সরি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে প্রমিস করেছিলাম আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। খুব তাড়াতাড়ি আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম আর তোমাকে মা বিনায় নিজের জীবন কাটাতে হয়েছে, কিন্তু এখন মা ফিরে এসেছে আর আমি সব সময় তোমার সাথেই থাকব। তার কথা শুনে মিস্টার জি এর বিশ্বাস হয়ে যায় সে সত্যিই তার মা। দুইজন একে অপরকে কান্না করতে করতে হাক করে নেয়। পাশে থাকা চাও ইয়াং এই সমস্ত কিছু দেখে শক হয়ে যায় আর গ্র্যান্ডপাকে বলে তুমি এইভাবে কিভাবে এই মেয়েটার উপর বিশ্বাস করতে পারো? আমার মনে হয় তোমার একটু ভেবে দেখার দরকার। তো গ্র্যান্ডপা তাকে বলে ফালতু কথা বলা বন্ধ করো, যদি তোমার আমার আর আমার মমের সাথে কথা বলতে এতটাই খারাপ লাগে তুমি ডিস্টার্ব হও তো তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো। আর সে লিয়াংকে বলে মম তুমি আমাকে বলো এসব কিছু কিভাবে হলো? তো লিয়াং তাকে বলে আমার শুধুমাত্র এতটুকু মনে আছে তোমাকে বাঁচাতে বাঁচাতে আমি মারা গিয়েছি, কিন্তু এরপরে যখন আমার চোখ খোলে তো আমি একটা পার্টিতে ছিলাম আর আমি জানতে পেরেছিলাম 70 বছর হয়ে গিয়েছে আর আমার আত্মা 18 বছরের একটি মেয়ে যার নাম ছিল লিংসু তার মধ্যে চলে এসেছিল। তাকে দেখতে আমার মতোই ছিল আর আমি জানি না আমি কিভাবে ভবিষ্যতে চলে এসেছি। এই সমস্ত শুনে জাও ইয়াং বলে এখানে কোনো সিনেমা চলছে নাকি? তুমি যা কিছু বলবে আমরা বিশ্বাস করে নেব, তোমার কি এই সমস্ত কিছু মজাক মনে হচ্ছে? কিছু কথা বলে তুমি এটা প্রমাণ করতে পারো না তুমি আসলে জি ফ্যামিলির কেউ। গ্র্যান্ডপা তাকে বকা দিয়ে বলে ফালতু কথা বলা বন্ধ করো, উনি তোমার গ্রেট গ্র্যান্ডমা। আর এ তুমি কেমন ভাবে কথা বলছো? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সে জ্ঞান নেই তোমার? তো জাও ইয়াং বলে তুমি ঠিক কথা বলছো, কিন্তু গ্র্যান্ডপা কিভাবে বিশ্বাস করতে পারো? কোনো এভিডেন্স আছে যে এ তোমার মা? তখন গ্র্যান্ডপা বলে কি বলতে চাইছো, আমি কি আমার মাকেও চিনতে পারবো না? এই কথা শুনে জাও ইয়াং একদম চুপ হয়ে যায়। এরপরে লিয়াং মিস্টার জিকে বলে আমি জাও ইয়াংকে অবজার্ভ করেছি, এ ওই পজিশনের জন্য ঠিক না যেটা তুমি ওকে দিয়ে রেখেছো। তো মিস্টার জি বলে ঠিক আছে মম তুমি টেনশন করো না, জি ফ্যামিলিতে শুধুমাত্র একা গ্র্যান্ডসন না, এর মতো আরও একটা বেবাকুব আছে, কোনো একদিন সেই বোকাটাকেও ডেকে পাঠাবো, এরপরে তুমি ডিসাইড করে নিও পরবর্তী উত্তরাধিকারী কে হবে। এই কথা শুনে জাও ইয়াং শক হয়ে যায়। তো লিয়াং বলে আচ্ছা তুমি চিন্তা করো না, শুধু নিজের খেয়াল রাখো, আমি এসে গিয়েছি না, সব ঠিক করে দেব। জি ইয়াংকে বলে বলো এবার থেকে মানবে তো গ্রেট গ্র্যান্ডমার কথা? জাও ইয়াং গ্র্যান্ডপাকে দেখে ভাবতে থাকে এটা সত্যি হোক বা মিথ্যে, যাই হোক না কেন আমি এর আগে গ্র্যান্ডপাকে এত খুশি হতে কোনোদিন দেখিনি। এরপরে তাকে গ্রেট গ্র্যান্ডমা বলে ডাকতে থাকে। লিয়াং তখন বলে দেখো জাও ইয়াং মেনে নিয়েছে। এই কথা শুনে মিস্টার জি খুব খুশি হয়ে যায়। জাও ইয়াং সেখান থেকে যেতে থাকে। তো লিয়াং তাকে থামায় আর তাকে বলে আমি জি ফ্যামিলিতে ফিরে আসছি, আমার জন্য একটা রুম পরিষ্কার করে রাখো, এখন থেকে আমি এখানেই থাকবো। তো সে হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন লিয়াং তার রুমের দরজা খোলে তো মিস্টার জি বাইরেই দাঁড়িয়েছিল আর দরজা খুলতেই সে নিচে পড়ে যায়। লিয়াং তাকে ওঠায় আর লাঠি ধরিয়ে দিয়ে বলে এত তাড়াহুড়োর কি দরকার আমার কাছে আসার জন্য? তো সে বলে আমি সারা রাত ঘুমোতে পারিনি, আমি ভয় পাচ্ছিলাম এটা স্বপ্ন ছিল না তো।
আমার মম আমাকে ছেড়ে দিয়ে ফিরে যায়নি তো আবার? তো সে বলে না, মম কোথাও যায়নি। এরপরে সে তাকে বসিয়ে দিয়ে বলে, আজকের আমি স্কুলে যাব না, যাতে আমি তোমার সাথে বেশি সময় থাকতে পারি। তো মিস্টার জি বলে, আমার মনে আছে ছোটবেলায় তুমি এইভাবে বসিয়েই ভালোবাসতে, কিন্তু এখন আমি তোমার জন্য কিছুই করতে পারি না। আমি এখন বুড়ো হয়ে গিয়েছি, আমার মধ্যে এখন আর অতটা হিম্মত নেই। এরপরে সে কান্না করতে শুরু করে। তো লিয়াং তাকে আদর করে আর বলে, তুমি কান্না কেন করছো? তুমি অসুস্থ, তোমার নিজের খেয়াল রাখতে হবে, যাতে তুমি খুব তাড়াতাড়ি ঠিক হতে পারো। তোমাকে তো এখনও 100 বছর বাঁচতে হবে। পরের দৃশ্যে মিস্টার জি লিয়াংকে অনেক প্রোটোকলের সাথে ডাইনিং টেবিল পর্যন্ত নিয়ে আসে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। মিসেস জি অ্যাসিস্ট্যান্টকে বলে, এখন থেকে লিয়াংকে এমনভাবে ট্রিট করতে হবে যেমনটা তুমি আমাকে করে থাকো। সে বলে, কেন? তো মিস্টার জি বলে, যদি আমি কোনো অর্ডার দেই আর মিস লিয়াং যদি কোনো অর্ডার দেয়, তবে তুমি আমার কথা নয়, মিস লিয়াংয়ের কথা শুনবে। এরপরে সে আবার একবার লিয়াংকে প্রোটোকল দিতে থাকে, তার বসার জন্য চেয়ার টেনে দেয়, তাকে বসিয়ে তার ব্রেকফাস্টও সার্ভ করতে থাকে। জাও ইয়াংও এসে লিয়াংকে সার্ভ করতে থাকে। এই সমস্ত কিছু দেখে অ্যাসিস্ট্যান্ট আর বাকি সার্ভেন্ট পুরো অবাক হয়ে যায়। তখনই গাড়ির আওয়াজ শোনা যায়। তো অ্যাসিস্ট্যান্ট বলে, ইয়াং মাস্টার চলে এসেছে। তো গ্র্যান্ডপা লিয়াংকে বলে, আমার ছোট গ্র্যান্ডসন চলে এসেছে, সে স্কুলের পাশের ভিলাতেই থাকে, সে আমাদের সাথে থাকে না। তোমার তার সাথে দেখা হলে তুমি খুব খুশি হবে, সে খুব ভালো ছেলে। ইয়াং খুশি খুশি ভেতরে চলে আসে আর গ্র্যান্ডপাকে হ্যালো করতে থাকে, কিন্তু লিয়াংকে দেখে সে খুব সারপ্রাইজ হয়ে যায় আর তার কাছে এসে বলে, তুমি থাকতে পারোনি আমাকে ছাড়া, তাই না? আমার পিছু পিছু ঘর পর্যন্ত চলে এসেছো তুমি, সবার সামনে তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছো, তো এমনভাবে আমার ঘরে আসার মানে কি? তো গ্র্যান্ডপা জিজ্ঞাসা করে, তোমরা কি একে অপরকে আগে থেকেই জানো? তো লিয়াং বলে, হ্যাঁ, আমরা দুইজন ক্লাসমেট আর ডেস্কমেট। তখনই ইয়াং লিয়াংয়ের ক্লোজ হয়ে বলে, সত্যি কথা বলো, এখন তোমার রিগ্রেট হচ্ছে না? খুব পস্তাচ্ছ আমাকে রিজেক্ট করার জন্য, তাই তো তুমি ঘর পর্যন্ত চলে এসেছো। তখন গ্র্যান্ডপা তাকে একটা জোরদার থাপ্পড় মারে, তা দেখে জাও ইয়াং খুব জোরে হেসে পড়ে, কিন্তু ইয়াং তো শক হয়ে যায় আর সারপ্রাইজও হয়ে যায়। সে শক হয়ে গ্র্যান্ডপায়ের দিকে দেখে বলে, তুমি আমাকে মারলে? গ্র্যান্ডপা বলে, হ্যাঁ। তো সে জিজ্ঞাসা করে, কিন্তু কেন? তো গ্র্যান্ডপা বলে, কারণ তুমি ভুল করেছো সেই জন্য। সে জিজ্ঞাসা করে, আমি কি ভুল করেছি? তখন জাও ইয়াং সবাইকে বাইরে যেতে বলে, কারণ এখন যে টপিকে কথা হবে সেই কথার উপর সে নিজেও এখনো পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারেনি, তাই সে চায় না এই কথাটা বাইরের কেউ জানতে পারুক। এরপরে গ্র্যান্ডপা ইয়াংকে বলে, তোমার কি জ্ঞান নেই বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? আমি তোমাকে কিছু বলতে চাই, ইনি হলেন তোমার গ্রেট গ্র্যান্ডমা, এখনই তার সামনে নীল ডাউন হয়ে বসো। তো ইয়াং বলে, কি, কে গ্র্যান্ডমা? আর এখানেই এই পর্বটা শেষ হয়ে যায়। গ্র্যান্ডপা লিয়াংয়ের দিকে ইশারা করে, এই হলো তোমার গ্রেট গ্র্যান্ডমা। ইয়াং বলে, আমি এটা মানতে পারবো না। তো গ্র্যান্ডপা বলে, তুমি মানতে পারছো না মানে? এরপরে তাকে লাঠি নিয়ে মারতে শুরু করে। এরপরে বলে, চলো একটা কথা বলো আমাকে, ড্যাডের মমকে যদি আমরা গ্র্যান্ডমা বলি, তবে আমরা গ্র্যান্ডপার মমকে কি বলে ডাকবো? ওদিকে জাও ইয়াংয়ের হাসি তো থামছিলই না, আর ইয়াং বুঝতে পারছিল না সে কিভাবে রিয়াক্ট করবে। সে বলে, এইসব বকবাস কথাবার্তা বলো না, আমি কোনো ছোট বাচ্চা নই, আমাকে যেভাবে হোক বোকা বানিয়ে দিতে পারবে, এ কিভাবে আমাদের গ্রেট গ্র্যান্ডমা হতে পারে? গ্র্যান্ডপা বলে, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, বাবার মাকে আমরা গ্র্যান্ডমা বলি, তবে গ্র্যান্ডপায়ের মাকে আমরা কি বলে ডাকবো? ইয়াং বলে, গ্র্যান্ডপার মাকে গ্রেট গ্র্যান্ডমা বলে। তখন লিয়াং বলে, গুড বয়। এই কথা শুনে ইয়াং তো খুব রেগে যায়। সে বলে, এই কথাটার ফায়দা তুলে তুমি আমার অ্যাডভান্টেজ নিচ্ছ। তখন জাও ইয়াং বলে, তুমি এখন চুপ করো, আর তাকে ইশারা করে তার মুখ বন্ধ করতে বলে, কিন্তু ইয়াং তার মুখ বন্ধ করে না। না বিগ ব্রাদার, শোনো আমার কথা, দেখছো ওই মেয়েটাকে, এই যে মেয়েটা, এ আমাদের গ্রেট গ্র্যান্ডমার নামে ফালতুগিরি করে বেড়াচ্ছে। তুমি তো জানো আমাদের গ্রেট গ্র্যান্ডমা কে ছিল, তোমরা কিভাবে এর কথায় গলে যেতে পারো? এরপরে সে লিয়াংকে বলে, আমি তোমার মোটিভ বুঝতে পেরেছি, তুমি 1 নম্বরের ধোঁকাবাজ। তখনই গ্র্যান্ডপা তাকে মারার জন্য এগিয়ে আসে। সে বলে, গ্র্যান্ডপা, তুমি বুঝতে পারছো না কেন? এই সমস্ত কিছু নিশ্চয়ই এর ফ্যামিলির চাল হবে। তুমি নিজেই ভাবো, আমাদের গ্রেট গ্র্যান্ডমা কিভাবে আমাদের বোনের বয়সী হতে পারে? সে তো অনেক মহান ছিল, আর তার বরাবরই কেউই করতে পারবে না। তো লিয়াং বলে, তুমি আমার তারিফ করছো না আমাকে অপমান করছো? আমি তো বুঝতে পারছি না, আমার তোমার উপর খুশি হওয়া উচিত না রেগে যাওয়া উচিত? তো জাও ইয়াং বলে, গ্র্যান্ডমা, তুমি এর কথায় খারাপ ভেবো না, এটা একটা নর্মাল বিষয়,
এর কথায় গুরুত্ব দিয়ে কোনো লাভ নেই। একে কিছুটা সময় দিয়ে দাও এই বিষয়টা অ্যাকসেপ্ট করার জন্য। জাও ইয়াং এর লিয়াংকে গ্র্যান্ডমা বলাতে জাও ইয়াং অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে আর জিজ্ঞাসা করে, তুমি একে এখনই কি বলে ডাকলে? তো জাও ইয়াং বলে, হ্যাঁ এটা সত্যি কথা, এ হলো আমাদের গ্রেট গ্র্যান্ডমা। তো ইয়ান ইয়াং বলতে থাকে, এমনটা হতেই পারে না। কি করছো ভাই, তুমি এই বিষয়টাকে সত্যি ভেবে নিয়েছো? আমি তোমাকে বলছি লিখে রাখো, এই মেয়েটা মিথ্যেবাদী। এই কথা শুনে গ্র্যান্ডপা তাকে মারতে থাকে আর তাকে বলে, তুমি মুখ সামলে কথা বলো, তোমার ভালোর জন্য আমি আবার একবার তোমাকে বলছি, এ হলো আমার মা লিয়াং আর তোমাদের গ্রেট গ্র্যান্ডমা। ইয়ান ইয়াং তো সজ্ঞানে কোমায় চলে যায়। এরপরে সে বলে ওঠে, গ্র্যান্ডপা তুমি কি সিরিয়াস? গ্র্যান্ডপা বলে, একদম, আমি পুরোপুরিভাবে সিরিয়াস। না, আমি তোমার সাথে কোনো মজাক করছি। এখন থেকে তোমাকে ওনাকে সম্মান দিতে হবে আর ওনার খেয়াল রাখতে হবে আর ওনাকে প্রোটেক্ট করতে হবে আর তার সমস্ত অর্ডারগুলোকে মানতে হবে, না হলে আমি তোমাকে আমার প্রপার্টি থেকেও এক পয়সাও দেব না। মনে রেখো, আমার কাছে গ্র্যান্ডসনের কমি নেই। জাও ইয়াং তাকে চেয়ারে বসিয়ে বলে, গ্র্যান্ডপার এই কথাগুলো মনে রেখো। এই কথা শোনার পরে ইয়ান ইয়াং শক হয়ে যায়। তার জন্য এই বিষয়টা অ্যাকসেপ্ট করা খুব মুশকিলের ছিল। যে মেয়েটার পিছনে সে পড়েছিল সেই মেয়েটা তার এখন গ্রেট গ্র্যান্ডমা হয়ে গিয়েছে। এরপরে অ্যাসিস্ট্যান্ট একটা কিউট বাচ্চা মেয়েকে নিয়ে আসে। তার নাম ছিল শাওই আর এ ছিল জাও ইয়াং এর মেয়ে। সে অনেক ভয়ে ভয়ে ছিল। গ্র্যান্ডপা তাকে নিজের কাছে ডাকে। তো সে জাও ইয়াংকে জিজ্ঞাসা করে, আমি কি গ্র্যান্ডপায়ের কাছে যাব? তখন সে যেতে বলে। তখন লিয়াং তাকে নিজের কাছে ডাকে আর খুব আদর করে নিজের কোলে বসিয়ে নেয়। তখনই গ্র্যান্ডপা তাকে বলে, এ হলো জাও ইয়াং এর মেয়ে, যে কিনা বোর্ডিং স্কুলে পড়াশুনো করে। সে শুধুমাত্র উইকেন্ডে ঘরে ফেরে। এর মা একে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল। তখন লিয়াং বলে, ও আমি মনে করেছিলাম জাও ইয়াং এর কোনো বাচ্চা কাচ্চা নেই, তাই তো সে অন্যের বাচ্চার জন্য এত কিছু করছে। জাও ইয়াং একটু লজ্জায় পড়ে যায়, সে আর কিছুই বলে না। তখন লিয়াং বলে, শাওই এতটা ছোট আর তুমি তাকে বোর্ডিং স্কুলে কেন পাঠিয়ে দিয়েছ? তো গ্র্যান্ডপা বলে, জাও ইয়াং চায় সে যেন নিজে থেকেই নিজের সমস্ত কাজকর্ম করতে শেখে আর যেন নিজেকে স্বাধীনভাবে গড়ে তোলে। আর যে স্কুলেও পড়ে সেই স্কুলটাও খুব ভালো। সব কথা শুনে লিয়াং বলে, এই ব্যাপার, তবে তো তোমার সুচিনের মেয়েকেও বোর্ডিং স্কুলে অ্যাডমিশন করিয়ে দেওয়া উচিত। তখন সে বলে, সেই মেয়েটা খুব ছোট আর তার কাছে তার বাবাও নেই আর আমি চাই না সে কোনো প্রবলেমে পড়ুক, সেই কারণেই। তো ইয়ান ইয়াং বলে, ও এটা তো খুব দুঃখের বিষয়, ওই বেচারির তো ড্যাড নেই। আমার মনে হয় তোমার তাড়াতাড়ি সুচিনকে বিয়ে করে নেওয়া উচিত, যাতে তুমি অফিসিয়ালি ওর ড্যাড হতে পারো। জাও ইয়াং মুচকি হেসে হ্যাঁ বলে। গ্র্যান্ডপা বলে, হ্যাঁ এ ঠিক বলছে, তোমাদের দুইজনের বিয়ের ডেট ফিক্স করে নেওয়া উচিত। তাদের কথা শুনে লিয়াং এর তো খুব রাগ হচ্ছিল। সে বলে, কালকের তোমরা তিনজন আমার সাথে হসপিটালে যাবে। তারা বলে, কেন? তো লিয়াং বলে, তোমাদের সবার চোখ পরীক্ষা করাতে হবে, কারণ এই সময় তো আমার তোমাদের সবাইকে অন্ধ মনে হচ্ছে। এই কথা শুনে তো সবাই চুপ, আর কেউই বুঝতে পারছিল না লিয়াং এমন কথা কেন বলছে। ঠিক সেই সময় সেখানে সুচিন আর লুনা চলে আসে। জাও ইয়াং লুনাকে খুব আদর করে তার সাথে কথা বলছিল। এই বিষয়টা দেখে তার মেয়ে শাওই খুব দুঃখী হয়ে যায়। সুচিন লিয়াংকে দেখে শক হয়ে যায়। তার এখানে বসে থাকাটা সুচিনের সহ্য হচ্ছিল না। সে লিয়াংকে সিট ছেড়ে উঠতে বলে আর সে বাহানা বানাতে থাকে, আমি গ্র্যান্ডপায়ের পাশে বসতে চাই। তো গ্র্যান্ডপা তাকে বলে, তুমি অন্য কোথাও বসে পড়ো। তো জাও ইয়াং তাকে তার পাশের সিটটাতে বসিয়ে দেয়। গ্র্যান্ডপা লিয়াংকে তার ফেভারিট ডিশ সার্ভ করে। এই দৃশ্য দেখে সুচিন অবাক হয়ে ভাবে, এটা কি হচ্ছে? মিস্টার জি একটা সাধারণ মেয়েকে নিজের হাতে খাবার সার্ভ করে দিচ্ছে। ওদিকে লুনা জাও ইয়াংকে বলে, ড্যাড আমি মাছ খেতে চাই, কিন্তু এতে অনেক কাঁটা রয়েছে, আমাকে এই মাছের থেকে কাঁটাগুলো বের করে দাও। তো সে তার কথা মতো মাছের কাঁটা বের করতে থাকে। তো শাওই বলে, ড্যাড আমিও মাছ খেতে চাই। তো জাও ইয়াং তাকে বলে, শাওই তুমি এখন বড় হয়ে গিয়েছো, মাছের কাঁটা বেছে খাওয়া তোমার শেখা উচিত, সব সময় অন্যের উপর ডিপেন্ড হয়ে বেঁচে থাকা উচিত নয়। এই কথা শোনার পরে শাওই খুব দুঃখী হয়ে যায়। ওদিকে লুনা তো খুব খুশি হচ্ছিল। এই কথা শোনার পরে লিয়াং এর খুব রাগ হয় আর সে জাও ইয়াংকে বলে, শাওই লুনার থেকে মাত্র কয়েক মাসের ছোট। তো জাও ইয়াং একেবারে চুপ করে যায়। তো সে কোনো উত্তর দিতে পারে না। কিন্তু লিয়াং শাওকে খুব আদর করে আর তাকে বলে, তুমি মাছ খেতে চাও? সে বলে হ্যাঁ। তো লিয়াং মাছের একটা পিস বের করে সেটা ইয়াং বাওয়ের প্লেটে রেখে দেয় আর বলে, একে মাছের কাঁটা বেছে খাওয়াও। জি ফ্যামিলির নিজের রক্তকেই নিজের ঘরের মধ্যে ইগনোর করা হচ্ছে, আর তুমি যে এই ঘরের হেড আর আমি দেখতে পাচ্ছি সেই বিষয়ে তোমার কোনো গুরুত্ব নেই। এই সমস্ত কিছু তোমার ভুলের কারণেই হচ্ছে।
আসলে তুমি কেমন হেড এই ফ্যামিলির। তুমি এটাও জানো না যে কার সাথে বসতে হবে আর কার সাথে বসতে নেই। বুড়ো হয়ে গিয়েছো, তাই তোমার চোখ আর তোমার মাথা দুটোই খারাপ হয়ে যায়নি তো? গ্র্যান্ডপা তাড়াতাড়ি করে মাছের কাঁটা ছাড়াতে শুরু করে আর সে বলে, হ্যাঁ এটা সত্যি কথা, আমি শাওইকে ইগনোর করেছি। সচিন তো এই সমস্ত কিছু দেখে অবাক হয়ে যায় আর সে ভাবতে থাকে এটা কি হচ্ছে। গ্র্যান্ডপা জাও ইয়াংকে বলে, আজকের তুমি অফিসে যাবে না, লিয়াংকে শপিংয়ের জন্য নিয়ে যাবে তুমি। তো সে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সচিন মনে করে মিস্টার জি লিয়াংকে জাও ইয়াংয়ের ওয়াইফ বানানোর জন্য চুজ করেছে। এরপরে সে লুনাকে ইশারা করতে থাকে। তো লুনা জাও ইয়াংকে বলে, ড্যাড তুমি আমাকে প্রমিস করেছো, তুমি আমাকে শপিং করাতে নিয়ে যাবে। আমার একটা পুতুল চাই, সেটা খুব দামি পুতুল, সেটা আউট অফ স্টক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তুমি আমাকে ওটা কিনে দেবে চলো। তখনই গ্র্যান্ডপা তাকে বলে, যখন বড়রা কথা বলছে এর মাঝে বাচ্চাদের কথা বলতে নেই। সচিন জেনে বুঝেই তাকে বকা দেওয়ার অভিনয় করতে থাকে আর বলতে থাকে, আমার মেয়ে শোনো, দুঃখী হয়েও না, আমি আছি তো তোমার জন্য, ড্যাডকে বারবার বিরক্ত করো না, আমি তোমাকে পার্কে নিয়ে যাব। এরপরে তারা সেখান থেকে উঠে চলে যায়। তো জাও ইয়াংও তাদের পিছু পিছু চলে যায়। গ্র্যান্ডপা লিয়াংকে বলে, মম তুমি আমাকে বকা দিয়ে ঠিক কথাই বুঝিয়েছ। এই ছোট্ট লুনা বারবার শাওইর ভালোবাসা ছিনিয়ে নেয়। এই মেয়েটা একদমই সাধারণ হতে পারে না। আর এই বড় নাতি এখনো পর্যন্ত বুঝতে পারেনি আসলে তার কার সাথে থাকা উচিত। এরপরে সে তার পকেট থেকে অনেক কটা ব্ল্যাক কার্ড বের করে তার সামনে রেখে বলে, মম এই ব্ল্যাক কার্ডগুলো তুমি রেখে দাও, তুমি যা চাও এই কার্ড দিয়ে তুমি তাই কিনতে পারবে। এমনটা দেখার পরে তো ইয়ান ইয়াংয়ের চোখ সেই কাঠের উপরেই থেকে যায়। সে বলতে থাকে, এত কটা ব্ল্যাক কার্ড, আমাকে একটা অন্তত দাও। গ্র্যান্ডপা বলতে থাকে, কিন্তু কেন? তোমাকে তো দেওয়া হয়ে থাকে পকেট মানি, আমার মনে হয় সেটাও তোমার জন্য অনেক বেশি। ইয়ান ইয়াং বলে, ওটা যথেষ্ট নয়, আমি কিছুদিন আগে একটা 2 মিলিয়নের নেকলেস কিনেছি আর আমার কাছে একদমই টাকা নেই। তো লিয়াং বলে, চলো ঠিক আছে, এই গিফটগুলো আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, আর এখন থেকে ইয়ান ইয়াংয়ের সমস্ত খরচার জিম্মেদারি আমার। ইয়ান ইয়াং বেচারা তো একদম ফেসে গিয়েছে। গ্র্যান্ডপা বলে, তুমি যদি আরও টাকা চাও তো মমের বডিগার্ড হয়ে থাকো, তোমাকে যা কাজ করতে বলবে তুমি করবে, ওনার জন্য গাড়ির দরজা খুলবে, আর উনি যেখানে যাবেন তুমি ছায়ার মতো তার পেছনে পেছনে থাকবে, এমনকি ওনার ব্যাগ ওঠাবে আর ওনার খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা তুমি করবে। এই সব কথা শুনে ইয়ান ইয়াং বেচারা পুরোই অবাক। ইয়ান ইয়াং না চাইলেও তাকে লিয়াংকে গ্রেট গ্র্যান্ডমা বলে মেনে নিতে হবে, কারণ তার সমস্ত খরচার জিম্মেদারি লিয়াং নিয়েছে। তাই তো তাকে তার সমস্ত কথা মেনে নিতে হবে, না হলে সে একদমই পকেট মানি পাবে না। পরের দিন ইয়ান ইয়াং লিয়াংয়ের সমস্ত জিনিসপত্র বয়ে নিয়ে যাচ্ছিল স্কুলে যাওয়ার সময় আর বলে, আমি তোমার একটুও কষ্ট হতে দেব না। সে লিয়াংকে অনেক বেশি প্রোটোকল দিচ্ছিল, এমনকি সামনে আসতে থাকা ছোট্ট পাথরটাও তার সামনে থেকে সরিয়ে দিচ্ছিল। এমনটা দেখে সমস্ত লোকেরা অবাক হয়ে যায় এবং মেয়েরা একে অপরকে বলতে থাকে, লিয়াংকে এত প্রোটোকল কেন দেওয়া হচ্ছে? আর এমনিতেও তাকে প্রোটোকল দেওয়া উচিত, কারণ সে এই স্কুলের বিউটি যে। এমনটা শোনার পরে ইয়াও ইয়াওয়ের মুখটা তো দেখার মতো হয়েছিল। সে অনেক জলজ হচ্ছিল, কারণ লিয়াংয়ের আগে স্কুলের বিউটি সে ছিল। ইয়ান ইয়াংয়ের কাছে তার বন্ধুরা আসে আর তাকে বলে, বিগ ব্রাদার, ওই মেয়েটাকে ইমপ্রেস করার জন্য তুমি এত নিচে নেমে গিয়েছো যে তুমি তার ব্যাগ পর্যন্ত বয়ে নিয়ে আসছো। ইয়ান ইয়াং তাকে কিভাবে বোঝাবে আসলে ওই মেয়েটা তার গ্রেট গ্র্যান্ডমা, তাই তো সে তাকে তার মুখটা বন্ধ রাখতে বলে। এরপরে সে লিয়াংকে তার জিনিসপত্রগুলো ধরিয়ে দেয় আর তাকে বলে, ক্লাসরুমে চলে যাও, আমি একটুখানি স্মোকিং করেই চলে আসব। এমনটা বলে সে যেতে থাকে, কিন্তু লিয়াং তাকে থামায় আর ব্যাগ থেকে একটা পেপার বের করে তাকে ধরিয়ে দেয় আর বলতে থাকে, আমি কালকের রাতে তোমার জন্য একটা প্ল্যান বানিয়েছি, দেখে নাও বলে সেখান থেকে চলে যায়। ইয়ান ইয়াং সেই লিস্টটাকে পড়তে থাকে, তা পড়ে সে অনেক বেশি শক হয়ে যায়। আসলে সেই লিস্টে তার পানিশমেন্ট লেখা ছিল, ক্লাসরুমে শুয়ে পড়লে তার পকেট মানি থেকে 1000 ইয়ান কেটে যাবে, আর ক্লাসে যেতে লেট করলে 2000 ইয়ান কেটে যাবে তার পকেট মানি থেকে, আর স্মোক করলে 5000 ইয়ান, আর কারো সাথে ঝগড়া লড়াই করলে 10,000 ইয়ান, মানে 10,000 ইয়ান কেটে যাবে তার পকেট মানি থেকে। এই লিস্ট পড়ার পরে তো সে জ্যান্ত কোমায় চলে যায় আর সে কান্না করতে করতে বলে, এমনটা হলে তো আমার কাছে আর কিছুই বাঁচবে না, আমার জীবন তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। পরের দৃশ্যে আমরা দেখি লিয়াং লিভিং রুমে বসেছিল, তখনই গ্র্যান্ডপা তার কাছে আসে। তো লিয়াং বলে, ইয়াং বাও তুমি এখানে? সে বলে, মম আমি শুনলাম তুমি সিঙ্গিং কম্পিটিশনে পার্টিসিপেট করেছো আর তুমি অডিশনেও পাস করে গিয়েছো। সে বলে, হ্যাঁ আমি ওটা তখন করেছিলাম যখন তুমি কোমায় ছিলে, এখন যেহেতু তুমি জেগে গিয়েছো, সুস্থ হয়ে গিয়েছো,
তাই ওসবের আর কোনো প্রয়োজন নেই। সে বলে, না মা, আমি চাই তুমি গান গাও। এমনটাও হতে পারে যে তুমি এই দেশের সবথেকে বড় সিঙ্গার হয়ে যাও। আর এমনিতেও গড তোমাকে দ্বিতীয়বারের জন্য জীবন দিয়েছে, তাই তোমার এই জীবনটাকে খুব ভালোভাবে বাঁচা উচিত। এই কথা শোনার পরে লিয়াং স্মাইল করে আর বলে, পরে ভাববো এই বিষয়টা নিয়ে, এখন আমি আমার রুমে যাচ্ছি। লিয়াং আর গ্র্যান্ডপা যখন বাইরে আসে, তাদের সামনে সুচিনকে দেখতে পায়, যে কিনা জাও ইয়াংকে ধরে নিয়ে রুমে আসছিল আর বলতে থাকে, জাও ইয়াং অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই তো আমি তাকে তার রুম পর্যন্ত ছাড়তে যাচ্ছি। এই কথা শোনার পরে লিয়াং আর গ্র্যান্ডপা তাকে কোনো উত্তর দেয় না। লিয়াং সেখান থেকে যেতে থাকে, তখন গ্র্যান্ডপাও তার পিছু পিছু যেতে থাকে আর জাও ইয়াংকে বলতে থাকে, এটা মোটেও ভালো বিষয় না এতটাও ড্রিঙ্ক করে নেওয়া। সুচিং লিয়াংকে দেখে ভাবে, একে দেখে তো মনে হয় না যে এ এখানকার গেস্ট, এ আসলে এখানে কি করছে? গ্র্যান্ডপা কি একে এই ঘরের লেডি বানাতে চাইছে? আসলে কি চক্কর চলছে, আমাকে তা জানতেই হবে। এরপরে সে জাও ইয়াংকে ভেতরে নিয়ে যায় আর রেগে সোফার উপরে ছুঁড়ে ফেলে দেয়। তো জাও ইয়াং বলে, কি হয়েছে, তুমি এতটা রেগে যাচ্ছ কেন? তখন সে বলে, আমাকে সত্যি সত্যি বলো, লিয়াং আসলে কে হয় তোমাদের? জাও ইয়াং বলে, ও আসলে আমাদের ফ্যামিলি। তো সুচিন বলে, আচ্ছা, ও যদি ফ্যামিলি হয়ে থাকে তবে আমি কে? এত বছর ধরে আমরা একসাথে রয়েছি। তো জাও ইয়াং বলে, তুমি আমার গার্লফ্রেন্ড আর সে আমার ফ্যামিলি। এই কথা শোনার পরে সুচিন কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি তোমার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছি আর তুমি তাকে নিজের ফ্যামিলি বলছো? সে বলতে থাকে, আরে তুমি কান্না কেন করছো, এদিকে আসো আমার কাছে, অত চিন্তা করো না তুমি। সুচিন ভাবে, লিয়াং, এত সহজে আমি তোমাকে সবকিছু ছিনিয়ে নিতে দেব না, আমি তোমাকে উচিত শিক্ষা দেব। পরের দিন জাও ইয়াং আর গ্র্যান্ডপা লিয়াংকে ট্যালেন্ট শোতে নিয়ে এসেছিল। আজকের সিঙ্গিং কম্পিটিশন ছিল যে গ্র্যান্ডপা জাও ইয়াংকে বলে, সমস্ত জাজেসদের বলে দাও তারা যেন মমকে এক্সট্রা পয়েন্ট দেয়। তখন লিয়াং বলে, না, আমার জন্য চিটিং করার কোনো প্রয়োজন নেই, আমি এই কম্পিটিশন নিজের যোগ্যতায় জিততে চাই, আমি চাই না আমার জন্য যোগ্য হওয়া সত্ত্বেও কেউ হেরে যাক। গ্র্যান্ডপা বলে, ঠিক আছে, যেমনটা তোমার ঠিক মনে হয়। সে খুব এক্সাইটেড হয়েছিল আজকের সিঙ্গিং কম্পিটিশনের জন্য। সে লিয়াংকে শুভকামনা জানায়। এরপরে লিয়াং কার থেকে নেমে পড়ে। তখন গ্র্যান্ডপা জাও ইয়াংকে বলে, আমার জন্য সেই স্টেজের একটা টিকিট নিয়ে নাও, আমি মমের গান গাওয়া দেখতে চাই আর আমি ওনাকে সাপোর্ট করতে চাই। তখন সে বলে, ঠিক আছে গ্র্যান্ডপা। অন্যদিকে কম্পিটিশনে সমস্ত প্রার্থীরা চলে আসে। তাদের মধ্যে একজন ইয়াও ইয়াও ছিল, তার অনেক বেশি ফ্যান্স ছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে লিয়াং চলে আসে। তো ইয়াও ইয়াও তাকে দেখে ভাবে, এই সাধারণ গ্রামের মেয়েটা ইনিশিয়াল রাউন্ড পর্যন্ত কিভাবে পৌঁছে গেল? এ যদি এখানে এসে আমার সাথে কথা বলা শুরু করে তো আমাকে কতটা লজ্জায় পড়ে যেতে হবে। সে তার মুখ লুকিয়ে প্রার্থনা করতে থাকে, লিয়াং যেন তাকে না দেখে আর তার কাছে যেন এসে না কথা বলে। লিয়াং তাকে দেখতে পায় ঠিকই, কিন্তু তাকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যায়। ইয়াও ইয়াও যেন প্রাণ ফিরে আসে। সেই মুহূর্তে তার নজর লিয়াংয়ের ব্যাগের ওপরে পড়ে। তো সে তো পুরোই অবাক হয়ে যায়, কারণ সেটা লিমিটেড এডিশনের ব্যাগ ছিল এবং সেই ব্যাগের প্রাইস অনেক বেশি ছিল। মেয়েরা তার ব্যাগটা দেখে অনেক কথা বলতে থাকে। তারা বলে, ইনি নিশ্চয়ই অনেক ধনী একজন মহিলা, দেখো ওনার কাছে 1.8 মিলিয়নের ব্যাগ রয়েছে। এই কথা শুনে ইয়াও ইয়াও অনেক বেশি জলস হচ্ছিল আর সে মনে মনে ভাবতে থাকে, এটা নিশ্চয়ই কপি হবে, না হলে সে এত দামি ব্যাগ কিভাবে কিনতে পারে। তখনই সেখানে সুচিন চলে আসে আর সবাইকে বলতে থাকে কম্পিটিশন শুরু হতে চলেছে আর তার রুলস সবাইকে বলতে থাকে। তাকে দেখে ইয়াও ইয়াও অনেক বেশি খুশি হচ্ছিল আর ভাবতে থাকে, সুচিনের সাথে তো আমার ড্যাড আগে থেকেই কথা বলে নিয়েছে, এ নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবে। সুচিন যখন যেতে থাকে তখনই তার নজর লিয়াংয়ের উপরে পড়ে। সে ভাবতে থাকে, এ এখানে কি করছে, তবে কি এ এখানে পারফর্ম করবে? এখন দেখো আমি তোমার সাথে কি করতে চলেছি। এরপরে সে তার লোককে বলে, আমাকে লিংসুর সমস্ত ডিটেলস এনে দাও, একটিও কিছু ছেড়ে যেন না যায়। পরের দৃশ্যে সমস্ত প্রার্থীরা মিটিং রুমে রেডি হচ্ছিল। একজন মেকআপ আর্টিস্ট লিয়াংকে দেখে বলে, তুমি অনেক বিউটিফুল, তোমার এমন মেকআপ করব তোমাকে আরো অনেক বেশি সুন্দর লাগবে। তখনই তার কাছে কারো একটা কল আসে এবং সে তাকে সেখানে আর্জেন্ট যেতে বলে। এরপরে সে লিয়াংকে বলে, সরি, আমার কিছু আর্জেন্ট কাজ চলে এসেছে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। ইয়াও ইয়াও লিয়াংকে দেখে ভাবতে থাকে, কম্পিটিশন শুরু হওয়ার মাত্র 30 মিনিট বাকি রয়েছে আর তো এর মেকআপ আর্টিস্টও পালিয়ে গিয়েছে। আমার তো মনে হয় এ স্টেজে এমনভাবেই আসবে, যদি এমনটা হয় তবে তো এর ভালো মতোই ইনসাল্ট হয়ে যাবে। এরপরে সে নিজের মেকআপ করাতে শুরু করে
কম্পিটিশন শুরু হয়ে যায়। অডিয়েন্স তাদের ফেভারিট আইডলের জন্য তাদের গান শোনার জন্য অপেক্ষা করতে থাকে। সমস্ত লোকেরা ইয়াও ইয়াওর জন্য চেয়ার আপ করছিল, কিন্তু লিয়াং এর জন্য কেউ চেয়ার আপ করছিল না। তো গ্র্যান্ডপা জোরে জোরে চিৎকার করে লিয়াং এর জন্য চেয়ার আপ করতে থাকে। তা দেখে মেয়েরা তার উপরে হাসতে থাকে আর বলতে থাকে ওই মেয়েটা ইয়াও ইয়াওর সাথে কি মোকাবেলা করতে পারবে। আমাদের ইয়াও ইয়াও তো অলরেডি একজন স্টার, তাই তার কম্পিটিশন না করে ঘরে গিয়ে আরাম করা উচিত। এখানে এই অবস্থায় এসে এনার্জি নষ্ট করার কোনো দরকার নেই। এই কথা শুনে গ্র্যান্ডপা খুব রেগে গিয়ে তাদেরকে মারার জন্য দৌড়ে যায়। তো জাও ইয়াং কোনো মতে তাকে থামায়। গ্র্যান্ডপা তাকে বলে, তুমি হাতে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে কেন? যাও প্রোগ্রাম টিমের সাথে কথা বলো আর এই সমস্ত মেয়েদের বাইরে বের করে দাও। জাও ইয়াং বলে, গ্র্যান্ডপা এখন একটু শান্ত হয়ে যাও, আসলে এখানে কেউই জানে না আমরা কে। ভালোভাবে পারফরমেন্স দেখে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। গ্র্যান্ডপা বলে, তোমরা কি দেখোনি ওই ইয়ো এর কত বেশি ফ্যান রয়েছে, আর তোমার গ্র্যান্ডমার কোনো ফ্যান্স নেই? আমি তো শুধুমাত্র তোমার গ্রেট গ্র্যান্ডমায়ের একজন ফ্যান হতে চেয়েছি, এতে কি ভুল করেছি আমি? তো জাও ইয়াং বলে, ঠিক আছে, আমরা তো আছি তার জন্য। এরপরে গ্র্যান্ডপা শান্ত হয়ে যায়। তখন স্টেজে ইয়াও ইয়াওয়ের নাম অ্যানাউন্স করা হয়। সে অনেক ভালোভাবে গান গায়, তার গান অডিয়েন্স আর জাজেস অনেক পছন্দ করে এবং তারা সবাই তার জন্য ক্লাপিং করতে থাকে। এখন জাজেসদের স্কোর দেওয়ার সময় ছিল আর গ্র্যান্ডপার নজর ছিল সেই জাজেসদের উপর। 3 জন জাজ তাকে 97 পয়েন্ট দেয়, যা এই সময় পর্যন্ত হাইয়েস্ট স্কোর ছিল। তো গ্র্যান্ডপা বলতে থাকে, এত ভালোভাবেও গান গায়নি যতটা হাই স্কোর তাকে দেওয়া হচ্ছে। এরপর স্টেজে লিয়াং এর নাম অ্যানাউন্স করা হয়। সে একটা ব্ল্যাক শার্ট পরে সেখানে এসেছিল। তাকে দেখে সমস্ত লোকেরা বলাবলি করতে থাকে, এটা আবার কি? এই মেয়েটা মেকআপ না করে এত খারাপভাবে এখানে কেন চলে এসেছে? গ্র্যান্ডপাও তাকে দেখে শক হয়ে যায় আর জাও ইয়াংকে বলে, মমের মেকআপ আর ড্রেস এমনটা কেন? তখনই লিয়াং তার নিজের শার্ট খুলে ফেলে। তো ভেতর থেকে একটা সুন্দর হোয়াইট গাউন বেরিয়ে পড়ে, যা পরে তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। সমস্ত লোকেরা তাকে দেখে বলতে থাকে, তাকে তো একদম পরীর মতো দেখতে লাগছে। তা শোনার পরে গ্র্যান্ডপা অনেক বেশি খুশি হয়ে যায়। লিয়াং গান গাইতে শুরু করে, তার গলার আওয়াজ এত সুন্দর ছিল সমস্ত লোকেরা তার গানে হারিয়ে যায়। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে ওই 72 বছর আগে সেই দুঃখজনক ঘটনাটাকে দেখতে পাই, যেখানে চায়না নর্থ কোরিয়ার সাহায্যের জন্য তাদের সৈন্যদের সেখানে পাঠিয়েছিল। সেই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল আর তার মধ্যে একজন ছিল লিয়াং এর হাজবেন্ড। লিয়াং তার ছেলে ইয়াংবাও আর কিছু লোকেদের সাথে একটা জাহাজের মধ্যে ছিল। ইয়াংবাও জিজ্ঞাসা করে, মম, ড্যাড কোথায়? লিয়াং ইমোশনাল হয়ে হালকা হেসে বলে, তোমার ড্যাড কোনো যুদ্ধে মারা যায়নি, সে আসলে দেশের জন্য শহীদ হয়েছে। সে এখন আমার হাজবেন্ড বা তোমার ড্যাড নয়, সে একজন আর্মি ছিল এবং সে তার দায়িত্ব পালন করে গিয়েছে। ওনার মিশন এখনো শেষ হয়নি। এখন তার সমস্ত জিম্মেদারি আমাদের তাদের ঝরানো রক্তের প্রতিদান দেওয়া এবং তার স্বপ্নগুলোকে পূরণ করা এবং তার নাম উজ্জ্বল করা। তো ইয়াংবাও কান্না করে বলে, মম, আমার বাবার কথা অনেক মনে পড়ছে। তো সে তাকে চুপ করায় আর তার জন্য গান গাইতে থাকে আর সেখানে থাকা সমস্ত লোকেরাও তার সাথ দিতে থাকে। সোলজার শুধুমাত্র বর্ডারে থাকে না, তারা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, যে সমস্ত মানুষরা নিজের দেশের জন্য কিছু করতে চায়। সেলোডই আর্মিদের, যারা শুধুমাত্র দেশের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেয়। লিয়াং এর গান শোনার পরে সবার চোখে জল চলে আসে এবং জাজেসও অনেক ইমোশনাল হয়ে যায়। বলতে থাকে, আপনি অনেক ভালো পারফরমেন্স দিয়েছেন, আপনার ড্রেস এবং আপনার ফেসের মতো আপনার পারফরমেন্সও অনেক সুন্দর ছিল, যা আমাদের সবার মন ছুঁয়ে গিয়েছে। এখন জাজেসদের স্কোর দেওয়ার সময় ছিল। তারা লিয়াংকে 99 নম্বর দেয়, যা এখনো পর্যন্ত হাইয়েস্ট স্কোর ছিল। ইয়াও ইয়াও তো 97 পেয়েছিল, তাই তো লিয়াং তার থেকেও এগিয়েছিল এবং সে এই কম্পিটিশনটা জিতে যায়। তা দেখে গ্র্যান্ডপা অনেক বেশি খুশি হয় এবং সে চিয়ার করতে থাকে। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে গ্র্যান্ডপাকে বলে, আমি সমস্ত খোঁজ খবর নিয়ে এসেছি, এই সমস্ত কিছু সুচিন করিয়েছে। সে জেনে বুঝে ম্যাডাম লিয়াং এর মেকআপ আর্টিস্টকে কোথাও একটা পাঠিয়ে দিয়েছে, যাতে ম্যাডামকে এমনভাবেই স্টেজে আসতে হয়। এমনটা শুনে গ্র্যান্ডপা খুব রেগে জাও ইয়াং এর দিকে তাকিয়ে থাকে। তো জাও ইয়াং ভয়ে এদিক ওদিক দেখতে থাকে। অন্যদিকে লিয়াং ফিরে যাচ্ছিল। তখনই সুচিন তাকে থামায় আর বলে, এত দামি ব্যাগ তুমি হয়তো নিজের টাকাতে কেননি, আমি তো শুধুমাত্র তোমাকে একজন স্টুডেন্ট ভেবেছিলাম, আমি বুঝতে পারিনি যে তুমি এতটাও বেড়ে যাবে। উত্তরে লিয়াং বলে, আজকের তুমি যে ব্যবহারটা করেছো এর মানে আমি কি বুঝবো? তুমি কি চাও তোমাকে জি গ্রুপের সেক্রেটারি পজিশন থেকে সরিয়ে দেওয়া হোক? তো সুচিন বলে, তুমি আমাকে বের করে দেবে কিভাবে আর কোন সোর্স দিয়ে? কার নাম ব্যবহার করে বাইরে বের করবে তুমি আমাকে? তো সে হাসতে হাসতে বলে, আমার কারো নাম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সুচিন বলে, আমি তোমার সম্পর্কে অনেক খোঁজ নিয়েছি, তুমি যে খাস কেউ নও। গ্র্যান্ডপা শুধুমাত্র একটু কনফিউজ হয়ে আছে।
তাই তো সে তোমাকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছে। তো লিয়াং হাসতে হাসতে বলে, ভালো এটাই হবে যে তুমি রিজাইন করে দাও। তো সে বলতে থাকে, তুই কে আমাকে অর্ডার দেওয়ার? আমাকে স্পেশালি হায়ার করা হয়েছে। আমি শুধুমাত্র সেক্রেটারি নই, আমি জাহু ইয়াং এর গার্লফ্রেন্ড, আর খুব তাড়াতাড়ি জি ফ্যামিলির বউ হতে চলেছি। তো আমাকে কেউই বের করতে পারবে না। তো লিয়াং বলে, ঠিক আছে, তোমার ইচ্ছে। কিছু সময় পরে তোমার কাছে মেসেজ চলে আসবে যে তোমাকে চাকুরি থেকে বের করে দেওয়া হয়েছে। এমনটা বলার পরে যখনই লিয়াং পেছনে ঘোরে তখন এই সুচিনের কাছে মেসেজ চলে আসে তাকে অফিসিয়ালি বের করে দেওয়া হয়েছে চাকুরি থেকে। তা দেখার পরে সুচিনের মুখের অবস্থা দেখার মতো ছিল। পরের দৃশ্যে আমরা দেখি সবাই একসাথে লাঞ্চ করছিল। গ্র্যান্ডপা লিয়াংকে বলে, মম তোমার পারফরমেন্স অনেক ভালো ছিল। মম বলে, তুমিও অনেক বেশি চিয়ার আপ করেছো আমাকে। এই ওয়ার্ড কোথা থেকে শিখেছো তুমি? তো সে বলে, সেখানকার সমস্ত ফ্যান্সরা এই কথাটাই বলছিল, আমিও যে তোমার ফ্যান, তাই তো আমি তাদের ফলো করতে শুরু করেছিলাম। লিয়াং জি ইয়াং এর দিকে দেখে, তার মুড অনেক খারাপ মনে হচ্ছিল, কারণ তার গার্লফ্রেন্ডকে যে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। তো লিয়াং গ্র্যান্ডপাকে বলে, আমি আজকের পাওয়ার ব্যবহার করে সুচিনকে সেক্রেটারির পজিশন থেকে সরিয়ে দিয়েছি। এই কথা শুনে গ্র্যান্ডপা অনেক খুশি হয় আর বলে, তুমি একদম ঠিক কাজ করেছো, ওর জন্য এই শাস্তিটাই দরকার ছিল। তো জাও ইয়াং বলে, সে এই সমস্ত কিছু জেনে বুঝে করেনি, তুমি ওর সাথে ভুল করছো। তো গ্র্যান্ডপা খুব রেগে গিয়ে বলে, তোমার যদি মনে হয় তুমি মমের এই ডিসিশন অ্যাকসেপ্ট করতে পারছো না, তো আমি তোমাকে প্রেসিডেন্টের পজিশন থেকে ফায়ার করে দেব। এরপরে সে অফিসে কল করে পেপার আনতে বলে আর তার সমস্ত শেয়ার লিয়াং এর নামে করে দেয়। এমপ্লয় সমস্ত ডকুমেন্টস জাও ইয়াং এর কাছে নিয়ে যাচ্ছিল। তো গ্র্যান্ডপা বলে, ওর কাছে না, মিস লিয়াং এর কাছে নিয়ে যাও। জাও ইয়াং এর মন তার গার্লফ্রেন্ড চলে যাওয়ায় ভেঙে গিয়েছিল। তো এই সমস্ত বিষয়ে সে কোনো রিয়াকশন দেয় না। লিয়াং প্রথমে ভাবছিল সে অ্যাকসেপ্ট করবে না। সে গ্র্যান্ডপাকে দেখে আর ভাবে, এর শরীর ভালো নেই, তাই আমাকে সমস্ত কিছু সামলে ইয়াং বাউকে আরাম করতে দিতে হবে, কারণ আমি যে তার মম। এরপর সে সমস্ত কিছুতে সাইন করে দেয়। এমপ্লয় বলে, চেয়ারপারসন আপনাকে অনেক অনেক অভিনন্দন। এরপরে সে বলে, এই কথাটা কি মিডিয়াতে অ্যানাউন্স করে দেব? তো লিয়াং বলে, না, আমি কোনো ট্রাভেলে ফাঁসতে চাই না। গ্র্যান্ডপা জাও ইয়াংকে বলে, তোমার গ্রেট গ্র্যান্ডমা এখন থেকে চেয়ারপারসন, সে যা চাইবে তাই করতে পারবে। সে চাইলে তোমাকে প্রেসিডেন্টের চেয়ার থেকেও সরিয়ে দিতে পারে, আর তোমার মমকে প্রশ্ন করার কোনো অধিকার নেই। জাও ইয়াং বলে, আমি গ্র্যান্ডমার সম্পর্কে অনেক কিছু পড়েছি। সে এমন একজন পার্সন ছিল যাকে সমস্ত মানুষ ফলো করত। এত বড় আর বুদ্ধিমান মহিলা হওয়া সত্ত্বেও তার মন একটু বড় হতে পারত না। তুমি সুচিনের মতো একটা দুর্বল নর্মাল মেয়েকে টার্গেট করে ঠিক কাজ করনি। এই কথা শুনে লিয়াং হাসতে শুরু করে, কি বলছো তুমি, দুর্বল মেয়ে? তো গ্র্যান্ডপা বলে, তুমি সবসময় বুদ্ধিমান একজন মানুষ ছিলে, আর এখন তুমি কেন বুঝতে পারছো না গ্র্যান্ডমা বেশি ইম্পর্টেন্ট না গার্লফ্রেন্ড বেশি ইম্পর্টেন্ট? জি খানদান কখনো এত নিম্নমানের মহিলাকে বৌমা হিসাবে অ্যাকসেপ্ট করবে না, তাই তুমি তার সাথে ব্রেকআপ করে নাও। এই কথা শুনে জাও ইয়াং বলে, আই ডোন্ট কেয়ার, আমি ওর সাথে ব্রেকআপ করবই না। তো গ্র্যান্ডপা বলে, ঠিক আছে, যদি তোমার এটাই সিদ্ধান্ত, তবে জি ফ্যামিলি তোমার সমস্ত কার্ড ব্লক করে দেবে আর তোমার সমস্ত ফান্ড আর অ্যাকাউন্ট ফিরিয়ে নেওয়া হবে। এখন থেকে তুমি শুধুমাত্র একজন সিইও হয়ে কাজ করবে আর প্রত্যেক মাসে তার জন্য শুধুমাত্র মাইনে পাবে। তবে এটাই আমার সিদ্ধান্ত। এরপরে গ্র্যান্ডপা লিয়াংকে বলে, মম, আমি যে সিদ্ধান্তটা নিলাম এতে তুমি খুশি তো? সে সম্মতি জানায়। তো জাও ইয়াং কিছুই বলে না, সে খুব রেগে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আপনি গ্র্যান্ডপার সাথে আর্গিউ করছিলেন, এমনটা নয় তো যে আপনি জি গ্রুপ ছেড়ে দেবেন? তখন আপনি কি করবেন? সে বলে, আমি জি গ্রুপ ছেড়ে আমি নিজের মতো একটা কোম্পানি শুরু করতে পারি, কিন্তু আমি গ্র্যান্ডপাকে এই বয়সে ছেড়ে যেতে চাই না, তাই তো আমি এখানে পড়ে আছি। তুমি গিয়ে গ্র্যান্ডপাকে বলে দাও, সে যেমনটা বলবে আমি তেমনটাই করব। সেই সময় তার কাছে লুনার কল আসে। তো সে স্মাইল করে তার কল অ্যাটেন্ড করে। লুনা তাকে বলে, ড্যাড, আমি প্রিন্সেস ড্রেস চাই, সেটা আমার সমস্ত ফ্রেন্ডদের কাছে রয়েছে। তো সে বলে, ঠিক আছে, আমি এখনই কিনে ফেলছি। তো লুনা তাকে লিঙ্ক সেন্ড করে দেয়। তো ড্রেসের প্রাইস দেখে জাও ইয়াং শক হয়ে যায়, কারণ ড্রেসটার দাম 2 লাখ ইউয়ান ছিল। জাও ইয়াং মানা করতে চলেছিল, কিন্তু লুনা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে। আমার ফ্রেন্ডরা বলে আমি নাকি এই ড্রেসটা ডিজার্ভ করি না, তো তুমি কি আমাকে এটা কিনে দেবে? জাও ইয়াং, যার পকেট এখন খালি ছিল, সে লুনাকে বলে আমি অবশ্যই কিনে দেব। এরপর সে তার কল কাট করে দেয় আর তার ফ্রেন্ডদের মেসেজ করে বলে, আমার অ্যাকাউন্টের প্রবলেম চলছে, আমাকে 2 লাখ ইউয়ান ধার দাও। এরপরে সে খুব রেগে ভাবতে থাকে। পরের দিন লিয়াং অফিসের বাইরে দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, তাড়াতাড়ি চলে এসো, আমাকে ঘরে ফিরে হোমওয়ার্ক করতে হবে। আশেপাশের লোকেরা তাকে দেখে বলতে থাকে, এই মেয়েটা হয়তো ইন্টার্নশিপের জন্য এসেছে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট যখন তাকে চেয়ারপারসন বলে ডাকে, তো সমস্ত লোকেরা তো পুরো অবাক হয়ে যায়। এরপরে সে কোম্পানির মধ্যে চলে যায়। সেখানে গিয়ে সে অফিসের সমস্ত ফাইন্যান্সিয়াল রেকর্ড আর ডিটেলস রিভিউ করতে থাকে। তার অ্যানালাইসিস এত স্ট্রং ছিল, তা দেখে তো সমস্ত লোকেরা অবাক হয়ে যায়। আর এই ইনভেস্টিগেশনের সময় সমস্ত ফাইলগুলো রিজেক্ট করে যেগুলো সচিনের ভাই করেছিল।
এবং তাকে কোম্পানি থেকে বের করে দিয়ে তার উপরে ইনভেস্টিগেশন করতে বলে। একজন বলে তাকে বের করতে পারবো না, তাকে মিস্টার জাও স্পেশালি হায়ার করেছে। লিয়াং তাকে চোখ দেখিয়ে বলে। এরপরে সে তাড়াতাড়ি HR ডিপার্টমেন্টে চলে যায়। পরের দৃশ্যে লিয়াং আর ইয়াংবাও একসাথে চা পান করছিল। তখনই জাও ইয়াং সেখানে চলে আসে আর লিয়াংকে বলতে থাকে, তুমি এটা ঠিক করনি। আজকেরই তুমি কোম্পানিতে গিয়েছো, যাওয়ার সাথে সাথে তুমি সবাইকে ভুল আর নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করছো। ওই ছেলেটা সুচিনের ছোট ভাই, যে কিনা আগামী 6 মাস ধরে কোম্পানিতে কাজ করছে, আর সে এমন কিছুই করেনি যে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া যাক। লিয়াং বলে সে কোম্পানি থেকে 2.5 মিলিয়ন চুরি করেছে। যদি তুমি হতে তো তুমি এই সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করতে? জাও ইয়াং তবুও তার সাপোর্ট নিয়ে বলতে থাকে। তো গ্র্যান্ডপা খুব রেগে গিয়ে তাকে বলে, আমি এমন বেবাকুব উত্তরাধিকারী কিভাবে পেয়েছি? লুজেনের মতো নোংরা মানুষ জি গ্রুপটাকে নষ্ট করে দিচ্ছে, আর তুমি তার সাপোর্ট করে কথা বলছো। এরপরে লিয়াং তাকে শান্ত হতে বলে এবং জাও ইয়াংকে বলে, তুমি যদি আমার জায়গায় হতে তুমি হয়তো আমার মতো এই কাজটাই করতে। তুমি 5 বার কম্পেনসেশনের জন্য 40 মিলিয়ন পে করেছিলে, কাদের জন্য? এই কথা শুনে জাও ইয়াং শক হয়ে যায় এবং সে ভাবে, আমি তো একবারই পে করেছিলাম, এর মানে আমাকে না বলে 4 বার কম্পেনসেশন দেওয়া হয়েছে। এই কথা শুনে তো সে একদম চুপ হয়ে যায় আর সে ডিফেন্ড করার চেষ্টা করে, কিন্তু লিয়াং বলে, এখন তুমি জি ফ্যামিলির টাকা দিয়ে লিন ফ্যামিলির লজ না ভরে দাও, তাই তো আমি এখনই অ্যাসিস্ট্যান্টকে কল করে তোমার সমস্ত অ্যাসেট ফিরিয়ে নিয়েছি। যা শুনে জাও ইয়াং শক হয়ে যায় আর বলতে থাকে, আমরা সবাই নিজেদেরই লোক, সত্যিই কি এত কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত হলো? লিয়াং বলে, ওর জেল যাওয়াতে আমার কোনো যায় আসবে না, আমি শুধুমাত্র এটাই চাই তোমার সামনে লু ফ্যামিলির আসল মুখটা যেন চলে আসে, আর তুমি যেন জানতে পারো আসলে কে তোমার আপন আর কে তোমার জন্য পর। তোমার নিজের একটা মেয়ে রয়েছে, তোমার তার কেয়ার করা উচিত। গ্র্যান্ডপা বলতে থাকে, মম একদম ঠিক কথা বলছে। আর জাও ইয়াংকে বলে, যদি তুমি কারো থেকে ধার নিয়ে থাকো তো তোমার জন্য ভালো হবে না। জাও ইয়াং বেচারা তো কিছুই বলতে পারে না, সে সেখান থেকে চুপচাপ চলে যায়। সবাই একসাথে ডিনার করছিল, ইয়াংও সেখানে ছিল। ঠিক সেই সময় শাওই সেখানে আসে। সেখানে জাও ইয়াং ছিল না, তাই ইয়াং বলে সে ডিনারে আসতে মানা করে দিয়েছে কারণ সে ওভারটাইম করছে। আমার তো মনে হয় সে টাকা জমাচ্ছে তার গার্লফ্রেন্ড সুচিন আর লুনার জন্য, তাও আবার 10 মিলিয়ন। সে সুচিনের জন্য কত কিছুই না করছে। লিয়াং বলে, যদি সে একটু বুঝতে পারত যার জন্য সে এত কষ্ট করছে, সে তার টাকার কোনো মূল্যই দেয় না। তাদের কথাবার্তা শাওই শুনছিল। তখন গ্র্যান্ডপা বলে, আমি তো কখনোই বুঝতে পারিনি জাও ইয়াং তাদের উপর কত টাকা ওড়াচ্ছিল। এখন আমি নিজেও নোটিস করছি, ঘর, গাড়ি, দামি দামি গিফটস সবকিছুই তো জি ফ্যামিলি থেকেই লুটেছে তারা। লিয়াং বলে, এই ছেলেটা ততদিন শুধরাবে না যতদিন না সে বড় একটা ধাক্কা খাবে, না হলে সে কখনোই জি ফ্যামিলির সাহারা হতে পারবে না। এরপরে ইয়াং বলে, তবে আমার সম্পর্কে কি ভেবেছ? তো গ্র্যান্ডপা বলে, সবকিছু তোমার কাজের উপর নির্ভর করবে। এরপরে শাওই খাবার নিয়ে তার বাবা জাও ইয়াং এর কাছে যায়। দরজা খুলতেই জাও ইয়াং খুব রাগ দেখিয়ে বলে, আমি বলেছি না আমি কাজ করছি, আমাকে ডিস্টার্ব করো না। তো শাওই খুব ভয় পেয়ে যায়, দরজার সামনে দাঁড়িয়ে বলে, তুমি খুব হার্ডওয়ার্ক করছো, তো তোমার হয়তো ক্ষুধা পেয়েছে, তাই তুমি খাবার খেয়ে নাও। কিন্তু সে তাকে বকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। শাওই সেখান থেকে যায় না, সে ভয়ে ভয়ে তার কাছে যায় আর বলে, পাপা প্লিজ খাবার খেয়ে নাও, তুমি এত মেহনত করছো। এরপরে সে বাবাকে একটা ক্রেডিট কার্ড দেয় আর বলে, আমি গ্র্যান্ডপাদের কথা শুনেছি, তোমার নাকি টাকার অনেক প্রয়োজন, তুমি এইটা রেখে দাও, এখানে আমি নিজের টাকা জমিয়েছি, এই কার্ডে 1 লাখ ইউয়ান রয়েছে। এই কথা শোনার পরে জাও ইয়াং এর মুখে হাসি ফুটে ওঠে। সে তাকে কার্ড ফিরিয়ে দেয় আর বলে, বাবু আমার টাকার প্রয়োজন নেই, তোমার টাকা তুমি তোমার কাছে রেখে দাও, বাবার টাকার প্রয়োজন নেই, তুমি চিন্তা করো না, যাও গিয়ে খাবার খেয়ে নাও। এই কথা শোনার পরে শাওই খুশি হয়ে সেখান থেকে চলে যায়। জাও ইয়াং একটু ভাবনায় পড়ে যায়। পরের দিন ইয়াং আর তার বন্ধু লুসিং এর সাথে লাঞ্চ করছিল। লুসিং ইয়াংকে বলছিল, তুমি আগামীকাল থেকে আমার কার্ড দিয়ে খাবারের বিল পে করছো, আর এখনো পর্যন্ত আমার 87 ভাগ খরচ করে দিয়েছো, তো কবে তুমি 87 ভাগ ফেরত দেবে? তো ইয়াং বলে, ইয়ার তুই তো জানিস আমি অনেক গরিব, আমি তো সামান্য কিছু বাক্স খরচ করেছি, আমি ঠিক দিয়ে দেবো, এখন তো খাবার খেতে দাও। তো সে বলে, আমাকে আমার গ্র্যান্ডমাকে বলতে হচ্ছে আমি অত কটা টাকা কোথায় খরচ করেছি, সে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। সব শুনে লিয়াং বলে, আমি ইয়াং এর বিল পেমেন্ট করে দেব। এরপরে সেখানে ইয়াও চলে আসে আর বলতে থাকে, এমনই লোকসান হয় গরিব বয়ফ্রেন্ড থাকলে, আমি তো জানতাম এ একজন গরিব বয়ফ্রেন্ড বেছে নিয়েছে আর এখন তার জন্য টাকাও পেমেন্ট করতে হচ্ছে।
গরিব লোকেদের কপালে হয়তো এমনই জীবন লেখা থাকে। এরপরে সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। ইয়াং খুব রেগে যায় আর বলে, তোর এত বড় সাহস! লিয়াং তাকে চোখ দেখালে সে চুপ হয়ে আবার একবার বসে পড়ে। এরপরে লিয়াং লুসিংকে বলে, তোমার গ্র্যান্ডমা তোমাকে এত কষ্ট করে পড়াচ্ছে আর তুমি ক্লাসরুমে এসে শুয়ে থাকো। তো সে বলতে থাকে, তেমন ব্যাপার না। সে বলে, আমি সবকিছুই বুঝি আর আমি গ্র্যান্ডমার পাশে দাঁড়াতে চাই। আমার ড্যাড মারা যাওয়ার পর থেকে আমার মম অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। তখন থেকে গ্র্যান্ডমা একাই আমাকে লালন পালন করেছে। এখন আমি আমার পড়াশোনা শেষ করে জব করব আর আমি ওনার খেয়াল রাখব। তার দুঃখের কাহিনী শুনে লিয়াং অনেক ইমোশনাল হয়ে যায়। আমি ভাবতেও পারিনি তুমি এত কেয়ারিং আর এত রেসপন্সিবল একজন পার্সন হবে। লিয়াং বুঝতে পেরেছিল এখন এর জন্য কি করতে হবে। সে ইয়াং বাউকে কল করে বলে, স্কুলের গরিব বাচ্চাদের জন্য একটা স্কলারশিপ অ্যানাউন্স করো। ক্লাসরুমের মধ্যে ইয়াং খুব মজা করে গেম খেলছিল। তখন সে কিছু স্টুডেন্টদের বলতে শোনে, মনে হয় জি গ্রুপ স্টুডেন্টদের জন্য স্কলারশিপ লঞ্চ করছে। সমস্ত গরিব বাচ্চারা স্কলারশিপ পাবে আর যে ভালো পড়াশুনো করে তার র্যাঙ্ক ইমপ্রুভ করবে সে 3000 ইয়ান এক্সট্রা পাবে। লিয়াং লুসিংকে বলে, তোমার জন্য একটা ভালো সুযোগ এসেছে। তুমি ক্লাসের সবার লাস্ট নম্বরে আসো। তুমি যদি একটা র্যাঙ্ক উপরে আসো তো 3000 ইয়ান পেয়ে যাবে, আর তুমি যদি 10টা র্যাঙ্ক উপরে আসো তবে তো 30,000 ইয়ান পেয়ে যাবে। এই কথা শোনার পরে ইয়াং বলে, তোর ঠাকুমা যদি সারা বছর লোহা ভাঙা টিন ভাঙা বেচে তবুও এতটা টাকা ইনকাম করতে পারবে না। এইরকম কথা শুনে লিয়াং তাকে চোখ দেখায়। লুসিং বলে, আমি যদি এখন থেকে মেহনত করা শুরু করি এখনো কি সবকিছু ঠিক হতে পারে? লিয়াং বলে, যদি তোমার মনে হয় যে দেরি হয়ে গিয়েছে, আসলে সেটাই সঠিক সময় হয়ে থাকে, শুধুমাত্র একটা স্টেপ এগিয়ে যাওয়ার পালা। এমনটা বলার পরে সে তাকে একটা বই দেয়। ইয়াং বলে, আমি তোমাকে বলছি, যখনই তুমি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করবে আমি জি গ্রুপে তোমার জন্য একটা চাকরি করিয়ে দেবো, প্রমোশনও পাবে আর টাকাও পাবে, তোমার জীবন সেট হয়ে যাবে। তো লুসিং বলে, তুমি এমনভাবে কথাটা বলছো যেন জি গ্রুপটা তোমার বাবার। তুমি বলবে আর আমার চাকরি হয়ে যাবে। ফালতু মজাক করো না বন্ধু। এরপরে সে লিয়াংকে বলে, আমি খুব চেষ্টা করব। লিয়াং বলে, যদি তোমার আমার থেকে কোনো সাহায্য চাইতো আমাকে বলতে পারো। লুসিং খুব খুশি হয় আর ইয়াংকে বলে, আমি এবার বুঝতে পারছি তুমি লিয়াংকে কেন ভালোবেসে ফেলেছ। তো ইয়াং তাকে চুপ করতে বলে। সে কি করে জানবে যে তার লাভ স্টোরি আর সাকসেস হওয়া সম্ভব না। লিয়াং খুব রেগে দুইজনকে চুপচাপ পড়াশুনো করতে বলে। তো ইয়াং বেঞ্চের ওপর দাঁড়িয়ে সবাইকে পড়াশুনো করতে বলে। এই দৃশ্য দেখার পরে টিচার খুব খুশি হয় আর সে ভাবতে থাকে একটা ডাফারও পড়াশোনায় মনোযোগ দিয়েছে। পরের দৃশ্যে দেখি লিয়াং বসে আছে আর গ্র্যান্ডপা তার কাছে আসে আর তাকে বলে, জাও ইয়াং সে তার সম্পূর্ণ টাকাটা ইনকাম করে নিয়েছে। এখন সে সুচিনের জন্য অপেক্ষা করছে, সে যেন এসে টাকা নিয়ে যায়। জাও ইয়াং সেখানে অপেক্ষা করছিল, তখনই সুচিন লুনার সাথে সেখানে আসে। এরপরে সে জাও ইয়াংকে বলে, আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আর সরি, কারণ এই সমস্ত কিছু আমার ভাইয়ের ভুল ছিল। আমি গ্র্যান্ডপার কাছে নিজে গিয়ে ক্ষমা চাইতে চাই। জাও ইয়াং তাকে ভেতরে নিয়ে যায়, যেখানে গ্র্যান্ডপা লিয়াংয়ের জন্য চা বানাচ্ছিল। তা দেখে সুচিন তো পুরো অবাক হয়ে যায় আর সে ভাবতে থাকে, এই মেয়েটা তো আমি যা ভেবেছি তার থেকেও অনেক বেশি চালাক। প্রথমে আমার মনে হচ্ছিল আমি ঠিক ভেবেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। ওই বুড়ো তাকে বৌমা নয়, ওই বুড়ো হয়তো তাকে গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছে। আমাকে তাড়াতাড়ি একটা স্ট্রং চাল চালতে হবে যাতে ওই বুড়ো সমস্ত সম্পত্তি সমস্ত শেয়ার জাও ইয়াংয়ের নামে করে দেয় আর ওই মেয়েটা যেন সেটা দেখতে থাকে। এরপরে সে লুনাকে ইশারা করে, তো সে গ্র্যান্ডপায়ের কাছে গিয়ে সরি বলতে থাকে। তো গ্র্যান্ডপা বলে, তুমি অনেক ছোট, তোমার এইভাবে বড়দের কথার মধ্যে আসতে নেই। লুনা তাকে সাউইর কাছে যেতে বলে আর সে নিজে গ্র্যান্ডপায়ের কাছে এসে তার ভাইয়ের কাজের জন্য সরি বলতে থাকে, কিন্তু গ্র্যান্ডপা তাকে ইগনোর করে দেয়। অন্যদিকে লুনা সাউইর রুমে চলে যায়, যেখানে সে তার ড্রেস দেখছিল। সে তাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে এত ড্রেস কিভাবে আসলো? তো সে বলে, এগুলো আমাকে আন্টি কিনে দিয়েছে, সে অনেক ভালো। এরপরে সে তাকে তার শুজ দেখাতে থাকে, এই দেখো তোমার মতো জুতো কিনেছি আমি। তখন লুনা খুব রেগে গিয়ে তার জিনিসপত্রগুলো ফেলে দিতে শুরু করে। সাউই চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করে। এরপরে সুচিনকে দেখে সে এমন ভাব করে যেন সাউই তাকে মেরেছে। এরপরে সেখানে জাও ইয়াং চলে আসে। লুনা তাকে মিথ্যে বলতে থাকে, ড্যাড সাউই আমাকে খুব মেরেছে। এরপরে সে বলতে থাকে, তুমি আমার ড্যাডকে আমার থেকে ছিনিয়ে নিয়েছ। সুচিনও তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে থাকে। এইসবের ফলে জাও ইয়াং খুব রেগে হ্যাঙ্গার তুলে তাকে মারার জন্য এগিয়ে যায়। ইয়াং সাউইকে মারতেই চলেছিল, ঠিক সেই সময় সেখানে লিয়াং চলে আসে। সাউই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। লিয়াং জাও ইয়াংকে বলে, কিছু সময় আগে আমি এখান থেকে যাচ্ছিলাম, দুই বাচ্চাকে কথা বলতে দেখছিলাম। ওদের দুইজনকে একসাথে দেখে আমার খুব ভালো লাগছিল, তাই আমি ওদের দুইজনের একটা ভিডিও বানিয়ে নেই। তোমরা কি সেই ভিডিওটা দেখতে চাও?
এই কথা শুনে সুচিন হালকা চিন্তায় পড়ে যায়। জাও ইয়াং ভিডিওটা দেখে, যেখানে এটা প্রমাণ হয়ে যায় এই সব কিছু লুনার নাটক ছিল, সেখানে শাওয়ির কোনো ভুল ছিল না। জাও ইয়াং পুরোই অবাক হয়ে যায় আর বলতে থাকে, লুনা তুমি এমনটা কিভাবে করতে পারো? তুমি তো 5 বছরের একটা বাচ্চা মেয়ে। তো লুনা সেখানে কান্না করতে থাকে। তার আবার একটা নতুন নাটক শুরু। সে বলতে থাকে, এর কাছে এত নতুন জামাকাপড় আছে, কিন্তু তা আমার কাছে নেই, আর তো আমার বাবাও নেই, তাই তো আমার দ্বারা এই সমস্ত কাজ হয়ে গিয়েছে। সুচিন জাও ইয়াং আর লিয়াংকে বলে, সরি, এ ছোটবেলা থেকেই বাবার ভালোবাসা পায়নি, তাই তো সে এমন হয়ে গিয়েছে। তো লিয়াং বলে, ও তোমার বলার মানে এটাই, কালকে যদি এ জেনে বুঝে কোথাও আগুন লাগিয়ে দেয় অথবা কাউকে যদি মেরেও ফেলে, তখনও কি তুমি এটাই বলবে যে তার বাবা নেই, তাই তার দ্বারা এমন কাজ হয়ে গিয়েছে? এই কথা শুনে সুচিন খুব রেগে লিয়াংয়ের দিকে তাকিয়ে থাকে। জাও ইয়াংও বুঝতে পেরেছিল এখন তার কি করা উচিত। সে সুচিনকে বলে, আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখন হোল্ডে রাখা উচিত, আর তোমার ভাই কোম্পানি থেকে যা টাকা লুটেছে সেই টাকাগুলো সে নিজেই ফেরত দেবে। এমনটা বলে সে অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সুচিন আর লুনাকে ঘর থেকে বের করে দেয়। লিয়াং জাও ইয়াংকে বলে, তুমি নিজেকে শাওয়ির বাবা বলে পরিচয় দাও, লজ্জা লাগা দরকার তোমার, কারণ তুমি নিজের মেয়ের উপর বিশ্বাস করনি। আজ যদি তুমি নিজের মেয়েকে ভুল বলো, তো কালকে সারা দুনিয়া তাকে ভুল বলবে। জাও ইয়াং এখন তার ভুলটা বুঝতে পেরেছে। সে সরি বলে। তখন লিয়াং বলে, ক্ষমা আমার কাছে না চেয়ে তুমি শাওয়ির কাছে ক্ষমা চাও। তো জাও ইয়াং শাওয়ির কাছে এসে বসে আর তাকে বলে, সরি, আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি যে তোমার কথা শুনিনি, তোমাকে বিশ্বাস করিনি। শাওয়ি ভয়ে ভয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে। তো লিয়াং বলে, এ এখন ক্ষমা চেয়ে নিয়েছে, তোমার কাছে এখন সবকিছু, তুমি একে ক্ষমা করতে চাও না চাও না? এমনটা বলে সে তাকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে লিয়াং এর টিচার তাকে ম্যাথামেটিক্স কম্পিটিশনের সম্পর্কে বলে আর তাকে সেখানে পার্টিসিপেট করতে বলে। তাকে বলে, তুমি যদি এখানে পার্টিসিপেট করে ফেলো, তুমি যদি পাস করতে পারো, তো ডাইরেক্ট ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশন হয়ে যাবে, কারণ তুমি যে একজন ম্যাথ জিনিয়াস। এরপরে লিয়াং পরীক্ষা দিতে যায়। 3 ঘন্টার পরীক্ষা সে 30 মিনিটের মধ্যে করে ফেলে, যা দেখার পরে টিচার আর বাকি স্টুডেন্টরা অবাক হয়ে যায়। লিয়াং ইউনিভার্সিটিতে ঘুরতে বেরিয়ে পড়ে আর বলতে থাকে 72 বছরে কত পরিবর্তন হয়ে গিয়েছে। এটা সেই ইউনিভার্সিটি যেখানে সে চাকুরি করত। এরপরে তার নজর একটা নোটিশে পড়ে, যেটাকে সে সেখানে দাঁড়িয়েই সলভ করার চেষ্টা করে। তখনই সেখানে প্রফেসর সাও চলে আসে আর দেখে অবাক হয়ে যায়, কেউ এতটা জিনিয়াস কিভাবে হতে পারে। আর লিয়াংকে জিজ্ঞাসা করে, তোমার টিচার আসলে কে? তো লিয়াং তার টিচারের নাম বলে দেয়, আমার টিচারের নাম হলো উর্শি। এই কথা শোনার পরে সে একটু অবাক হয়ে যায়। তখনই টিচার উর্শি সেখানে চলে আসে। ম্যাডাম সাও লিয়াং তাকে বলে, তুমি আমার স্টুডেন্ট হয়ে যাও, কিন্তু সে মানা করে দেয়। এরপরে সে নিজের ইন্ট্রোডাকশন দেয়, যা শুনে মিস উর্শি পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে, আপনি তো কাউকেই স্টুডেন্ট বানান না, তবে আপনি লিয়াংকে কিভাবে অফার দিয়ে দিলেন? লিয়াং তো অনেক বেশি লাকি। প্রফেসর সাও লিয়াংকে বলে, অনেক বছর আগে আমার তোমার নামের একটা ক্লাসমেট ছিল, সে অনেক বেশি জিনিয়াস ছিল, অ্যাক্সিডেন্টলি তোমাকে একদমই তার মতোই দেখতে। আসলে লিয়াংয়েরও এখনো মনে পড়ে যায় সে তার বন্ধু ছিল। এরপরে সে তার সাথে হাত মেলায় আর বলে, এখন থেকে আমরা একসাথে কাজ করব। পরের দিন রেজাল্ট অ্যানাউন্স করা হয়। ইয়ান ইয়াং এবং লুসিং আগের থেকে অনেক ভালো করেছে এবং তারা নিজেরা নিজেদের রেজাল্টের সাথে টাকার হিসাব করছিল এবং তারা দুইজনে অনেক বেশি খুশি হচ্ছিল। তখন ইয়াও ইয়াও সেখানে চলে আসে আর সে লিয়াং এর মজা গড়াতে থাকে। লিয়াং ইমপ্রুভ করেনি। তখন ইয়ান ইয়ান বলে, এমনটা এই কারণ সে অন্য একটা এক্সামে ব্যস্ত ছিল। সে বলে, যাই হোক না কেন, সে তো 0 নাম্বার নিয়ে এসেছে। এই কথা শুনে ইয়ান ইয়াং অনেক রেগে যাচ্ছিল। তখনই সেখানে মিস উর্শি চলে আসে আর সবাইকে বলতে থাকে, লিয়াং এই ক্লাসের মধ্যে টপ করেছে। এই কথা শুনে তো ইয়াও ইয়াও পুরো জ্বলে পুড়ে যায়, কিন্তু বাকিরা সবাই খুব খুশি হচ্ছিল এবং লিয়াং এর জন্য সবাই ক্লাপিং করছিল। ইয়ান ইয়াং লিয়াং এর অনেক তারিফ করতে থাকে আর সবাইকে বলতে থাকে, লিয়াং এর কারণেই আমরা সবাই এতটা ইমপ্রুভ করতে পেরেছি। ক্লাসের সবাই তার কথায় সম্মতি জানায়। ইয়াও ইয়াও জ্বলে যায় আর বলে, ভালো নাম্বার পেয়ে কি হবে? এই সোসাইটিতে সবকিছু টাকা আর ক্ষমতা দিয়ে হয়। চামচাটা ইয়াও ইয়াওয়ের তারিফ করতে থাকে। সে বলে তার ফ্যামিলি অনেক ধনী আর তাদের ফ্যামিলি চায়নার সমস্ত ধনী ফ্যামিলিদের সাথে কন্ট্রাক্ট সাইন করতে চলেছে, সেটাও আবার কোটি কোটি টাকার কন্ট্রাক্ট। আর লিয়াং তো তাদের চাকর হওয়ার যোগ্য না। এই কথা শোনার পরে লিয়াং স্মাইল করে, মনে হয় এ সব ফ্যামিলিকে জানে। অন্যদিকে গ্র্যান্ডপা হাই চ্যাং এর ভিডিও দেখছিল, যেখানে সে বলছিল, আগ্রহ আর মেহনত আমাকে এত উপরে এনেছে। আমি রোজ সকালে 5টার সময় উঠি আর এক্সারসাইজ করি।
এরপরে সেখানে লিয়াং চলে আসে। তখনই সে ল্যাপটপ বন্ধ করে দেয় যাতে লিয়াং দেখতে না পায়। লিয়াং দেখে ফেলে আর বলে, ওটা হাইচাং ছিল তাই না? তোমরা দুইজন তো ছোটবেলায় খুব ঝগড়া লড়াই করতে, এখনো পর্যন্ত তোমাদের মধ্যে বন্ধুত্ব হয়নি নাকি? ইয়াংবাও বলে, ওই নির্লজ্জ সবসময় বলতো আমার মা বাবা নেই, আর প্রত্যেক দিন আমাকে বুলি করত, আমাকে সে ছোট মনে করত। থ্যাংক গড আঙ্কেল ট্যাঙ্ক আমাকে সবসময় প্রোটেক্ট করত। তার নাম শুনে লিয়াং বলে, তুমি ট্যাঙ্কের কথা বলছো? ট্যাঙ্ক আসলে সেই ছিল যার লিংয়ের উপরে সবসময় ক্রাশ ছিল। ইয়াংবাও তাকে বলে, তুমি চলে যাওয়ার পরে উনি আমার অনেক খেয়াল রেখেছেন, আমাকে নিজের ছেলের মতো ভালোবেসেছে। তো লিয়াং জিজ্ঞাসা করে, সে কি এখনো বেঁচে রয়েছে? ইয়াংবাও বলে, হ্যাঁ, কিছুদিন পরে ওনাদের একটা পার্টি আছে, তুমি কি সেখানে যেতে চাও? তো সে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ট্যাঙ্ক ফ্যামিলির পার্টি শুরু হয়ে যায়। সেখানে ইয়াও ইয়াও ও তাদের ফ্যামিলিও এসেছিল যাতে বিজনেসের কথা এগিয়ে নিয়ে যেতে পারে। তখনই ইয়াও ইয়াওয়ের নজর লিয়াংয়ের উপরে পড়ে। তো সে তার ড্যাডকে বলে, ড্যাড ওই দেখো লিংশু। তো সে বলে, এমন ইভেন্টে ওর কি কাজ, ও এখানে কি করছে, আর সে এখানে কিভাবে আসলো? সে আগের বারের মতো এবারেও আমাদের ফ্যামিলির সম্মান না নষ্ট করে দেয়? এমনটা বলে সে তার পিছু পিছু যেতে থাকে, কিন্তু লিয়াং তাদের সাথে দেখা করে না। অন্যদিকে ইয়াংবাও হাইচ্যাংয়ের সাথে ছিল। সে তাকে লিয়াংয়ের পিকচার দেখায় আর তার তারিফ করতে থাকে, আমি এনাকে ফলো করেছি, তুমিও ফলো করে নাও। এই শুনে হাইচ্যাং বলে, নিজের বয়স দেখো, 70 বছরের তুমি, আর এই বয়সে তুমি এত নোংরা মন্তব্য রাখো। এরপরে সে তার মজা গোড়াতে শুরু করে। এরপরে সে বলে, আমার মনে হয় তুমি বুড়ো হয়ে গিয়েছো, তাই তো তোমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, তুমি একটু বেশি কাজ করছো, তাই তো তুমি এত উল্টো পাল্টা কথা ভাবছো, যাও গিয়ে একটু নিজের শরীরের পরীক্ষা করিয়ে নাও। এরপরে সেখানে লিয়াং চলে আসে। তখন ইয়াংবাও তার কাছে গিয়ে বলে, এ আমাকে বুলি করছে। তাকে দেখে হাইটেক বলে, এ তো সেই ছোট্ট মেয়েটা যাকে তুমি ফলো করে রেখেছো, অসাধারণ, এখানে পর্যন্ত চলে এসেছো। লিয়াং অনেক অ্যাটিটিউড নিয়ে সেখানে বসে আর তাকে বলে, হান্দো তুমি এখনো পর্যন্ত ততটাই মোটা। এই কথা শোনার পরে সে অনেক রেগে যায় আর বলে, মুখ সামলে কথা বলো। শোনো ছোট মেয়ে, তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো না। এরপরে গার্ডকে ডেকে তাকে বের করে দেওয়ার কথা বলে। লিয়াং বলে, সরি ইয়ার, তোমার মম ড্যাড প্রত্যেকদিন আমার সামনে এই নাম ধরেই তোমাকে ডাকতো, তাই সেই নামটা আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছে। তো হাইচ্যাং বলে, এ তুমি কি উল্টোপাল্টা বকছো? আমার মা বাবা তো 20 বছর আগেই মারা গিয়েছে, আর তারা যখন বেঁচে ছিল তুমি হয়তো তখন জন্ম হওনি। লিয়াং বলে, ছোটবেলায় তোমার বিছানা ভেজানোর খারাপ অভ্যাস ছিল, সেটা মনে আছে না এখন ভুলে গিয়েছো? তুমি তো হাই খানদানের একমাত্র ছেলে ছিলে, তোমার গ্র্যান্ডপা তোমাকে এতটা বিগড়ে দিয়েছিল যে তারা তোমাকে কোনো কিছুতেই থামাতো না। তুমি 100 বছর পুরানো টেম্পেলেও আগুন লাগিয়ে দিয়েছিলে তুমি খেলা করতে করতে, আর এরপরেই তোমার জীবনের সবথেকে বেশি মার খেয়েছিলে তুমি। এই সব কথা শুনে হাইচ্যাং তো একদম শক হয়ে যায়, তার মুখ থেকে তো একটাও কথা বের হচ্ছিল না। ইয়াংবাও তো তার রিয়াকশনের ভিডিও রেকর্ড করছিল। সে বলে, এখনো পর্যন্ত তুমি আমাকে বিরক্ত করেছো, আর এখন হলো আমার সময়। হাইচ্যাং জিজ্ঞাসা করে, তুমি আসলে কে, আর তুমি এত কিছু কিভাবে জানো? লিয়াং বলে, আমাকে একটু ভালো করে দেখো আর ভাবো আমি কার মতো দেখতে। হাইচ্যাং তাকে খুব ভালো করে দেখতে থাকে। তো লিয়াং উঠে বলে, আমি বলেছি না আমি তোমার প্যারেন্টসকে চিনি। তো হাইচ্যাং খুব ভয় পেয়ে যায় আর বলে, দূরে থাকো, তুমি আমার থেকে কি চাও? তো লিয়াং বলে, সরি হাইচ্যাং, আমি একটু মজাক করে নিয়েছি, কারণ যে কন্ট্রোল করতে পারছিলাম না। তুমি তো রাগ করনি তাই না? তখন সে দেখতে পায় ইয়াংবাও তার ভিডিও বানাচ্ছে। সে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইয়াংবাও কোনো মতেই থামে না। তো সে সেখান থেকে চলে যায়। লিয়াং আর ইয়াংবাও অনেক খুশি হচ্ছিল। এরপরে তারা আঙ্কেল ট্যাঙ্কের সাথে দেখা করতে যায়, যে কিনা অনেক অসুস্থ ছিল। লিয়াং তার অবস্থা দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। মিস্টার ট্যাঙ্ক যখনই লিয়াংকে দেখে সে তো অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কেউ এতটা সিমিলার কিভাবে হতে পারে। তখনই লিয়াং তাকে একটা পেন্টিং গিফট করে। এরপর ইয়াংবাও আর হাইচ্যাংকে বাইরে যেতে বলে। এরপরে ওরা দুইজন বাইরে চলে যায়। হাইচ্যাং বলে, এই সমস্ত কিছু কি চলছে? আঙ্কেল ট্যাঙ্ক তাকে এইভাবে কেন দেখছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। তো ইয়াংবাও বলে, তুমি তো একটু পাগল আছো। মিস্টার ট্যাঙ্ক লিয়াংকে বলে, তুমি এই পেন্টিংটা কেন বানিয়েছো? তো লিয়াং বলে, সেই বছরের অক্টোবর 5 মনে আছে, যেখানে আমরা দুইজন একটা গাছের নিচে চেস খেলছিলাম। ম্যাচে কে জিতেছিল এখনো পর্যন্ত তা জানা যায়নি, আর তখনই হঠাৎ শত্রুপক্ষের আক্রমণ হয়ে গিয়েছিল। আর আমি ভাবিনি সেই দেখাটাই আমাদের শেষ দেখা হবে, ভাবতাম আমাদের কি আর কখনো দেখা হবে। তো চলো এখন দুইজন মিলে শেষ না হওয়া খেলাটা শেষ করা যাক। এরপরে সে তাকে দেখতে থাকে। তখনই অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে দুইজন মিলে চেস গেম খেলা করছিল এবং তারা দুইজন অনেক বেশি খুশি ছিল। আর এই ছিল আমাদের ড্রামার প্রথম নায়ক মিস্টার ট্যাং। সে এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করে, তুমি সত্যিই কি লিয়াং? এমনটা বলা মাত্রই সে খুব কান্না করতে থাকে, আর এর ফলেই সে শারীরিক অসুস্থ হয়ে পড়ে। আর এখানেই এই পর্বটা শেষ হয়ে যায়। প্রথম ভালোবাসাকে সামনে দেখে
ট্যাঙ্ক অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, তাই তো তার শরীর অনেক বেশি খারাপ হয়ে যেতে থাকে। ডক্টর সঠিক সময়ে এসে তার ট্রিটমেন্ট করতে শুরু করে আর লিয়াংকে সেখান থেকে বাইরে যেতে বলে। লিয়াং ট্যাঙ্কের জন্য অনেক বেশি চিন্তা করছিল। অন্যদিকে হাই চাং পার্টিতে আসে। মিস্টার ইউ তাকে দেখে বলে, মিস্টার হাই আমাদের অনেক বেশি সাহায্য করেছে। মিস্টার ইউ তাকে ধন্যবাদ জানানোর জন্য তার কাছে যেতে থাকে। তার মেয়ে আর তার ওয়াইফকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে থ্যাঙ্কস বলে। হাই চাং বলে, আমি আমার বন্ধুদের থেকে শুনেছিলাম তোমার মেয়ে নাকি খুব ভালো। এই কথাটা সত্যি, তোমাদের মেয়ে খুব ভালো। মিস্টার ইউ ভাবতে থাকে এ ইয়াও ইয়াও এর কথা বলছে। তো সে বলতে থাকে, ইয়াও ইয়াও আমার জন্য অনেক লাকি, এবং তার অনেক তারিফ করতে শুরু করে। তো হাই চ্যাং অবাক হয়ে তাকে দেখতে থাকে। তো সে বলে, তোমার আরো একটা মেয়ে আছে না যার নাম লিয়াং? এই কথা শুনে মিস্টার ইউ ভাবে, হাই চ্যাং লিয়াং এর নাম কেন বলছে? এমনটা নয় তো যে লিয়াং তাদেরও অপমানজনক কিছু বলেছে। তখনই লিয়াং আসলে মিস্টার ইউ তার হাত ধরে তাকে হাই চ্যাং এর সামনে দাঁড় করিয়ে দেয় আর বলতে থাকে, চেয়ারম্যান এ হলো আমার বড় মেয়ে। আমি আর এর মা অনেক বছর আগে ডিভোর্স করে নিয়েছিলাম। যেহেতু এ গ্রামে পড়াশোনা করেছে তাই এ একটু অশিক্ষিত মতো আছে। শহরের সোসাইটির বিষয়ে তার কোনো ধারণা নেই। যদি এ আপনাকে কোনো রকম ভাবে কষ্ট দিয়ে থাকে বা আপনার সাথে কোনো রকম অভদ্র ব্যবহার করে থাকে, আপনার যা সঠিক মনে হয় আপনি তেমন সাজা একে দিতে পারেন। এই কথা শোনার পরে হাই চ্যাং খুব রেগে গিয়ে বলে, হাত ছাড়ো ওনার, তোমার নোংরা হাতটা ওর থেকে সরিয়ে নাও। এরপরে তার হাতে মেরে বলে, বন্ধ করো এই বোকামোগুলো, তুমি তো অনেক খারাপ একজন। লিয়াং এর সাথে এমন খারাপ ব্যবহার করার সাহস কি করে হলো তোমার? যদি এখানে লিয়াং না থাকতো তবে তোমাদের মতো লোকেদের দিকে ঘুরে তাকাতাম না আমি। এই কথা শোনার পরে মিস্টার ইউ অবাক হয়ে বলে, চেয়ারম্যান এই কন্ট্রাক্ট তো আমার মেয়ে ইউর জন্য হচ্ছে। হাই চাং তাকে বলে, তুমি কি অন্ধ হয়ে গিয়েছো? আসল দামি জিনিস আর কাচরার মধ্যে পার্থক্য বুঝতে পারছো না? তোমার মতো লোকেদের সাথে আমি কিভাবে বিজনেস করতে পারি? এরপরে কন্ট্রাক্ট ডকুমেন্টস নিয়ে অ্যানাউন্স করে, আজ থেকে হাই ফ্যামিলি ইউ ফ্যামিলির সাথে সব ধরনের বিজনেস অফিসিয়ালি শেষ করছে। এমনটা বলার পরে সে সবার সামনে কন্ট্রাক্ট পেপারটা ছেড়ে ফেলে দেয়। তো মিস্টার ইউ বলতে থাকে, আপনি কি বলতে চাইছেন? এই শহরটা শুধুমাত্র আপনাদের নয়, এখানে জি ফ্যামিলি আর ট্যাং ফ্যামিলি রয়েছে, বুঝতে পেরেছেন? তখন ইয়াং বাও সবার সামনে অ্যানাউন্স করতে থাকে সেও কোনো কন্ট্রাক্ট করবে না ইউ ফ্যামিলির সাথে। এই কথা শোনার পরে সে তো পুরো অবাক হয়ে যায়। তো ইয়াও ইয়াও বলে, ড্যাড চিন্তা করো না, ট্যাঙ্ক ফ্যামিলি রয়েছে এখনো, আর তারা নিশ্চয়ই আমাদের সাপোর্ট করবে, এবং তারা তাদের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই সেখানে মিস্টার ট্যাঙ্ক আসে আর তাদের বলে তারা ইউ ফ্যামিলির সাথে কোনো রকম কন্ট্রাক্ট করবে না। তা শোনার পরে তো লিয়াংয়ের ড্যাড সেখানেই নিচে পড়ে যায়। রাত্রে লিয়াং ট্যাঙ্ককে হুইল চেয়ারে বসিয়ে বাইরে নিয়ে আসে। ট্যাঙ্ক লিয়াংকে বলে, আমি কখনোই ভাবিনি আমি আমার 100তম জন্মদিনে আমি আমার পুরানো বন্ধুর দেখা পাবো, আর সে এতটা ইয়ং হয়ে আমার সামনে ফিরে আসবে। আজকের আমি অনেক বেশি খুশি। লিয়াং বলে, আমি শুধু এতটুকুই চাই তুমি সবসময় খুশি থাকো আর সুস্থ থাকো। ট্যাঙ্কের চোখ দুটো হালকা ভিজে যায়। সে বলে, প্রথমে মনে হতো মরে গেলেও হয়তো কোনো যায় আসবে না, কিন্তু এখন মনে হচ্ছে যদি আর কয়েকটা বছর বাঁচতে পারতাম। জীবনে প্রথমবার এতটা বাঁচতে ইচ্ছা করছে। এত বছর পরে সেই মানুষের সাথে দেখা হওয়া যে মনের অনেকটা কাছে ছিল, তার জন্যে নিজের জীবনের প্রতি ভালোবাসাটা অনেক বেড়ে গিয়েছে। তাদের লাভ স্টোরি কিভাবে শুরু হয়েছিল তা দেখা অনেকটাই ইন্টারেস্টিং হবে। অন্যদিকে সুচিন একটা কফি শপে বসেছিল। সে জাও ইয়াংকে মেসেজ করতে থাকে, কিন্তু জাও ইয়াং তাকে কোনো রিপ্লাই দেয় না। তখনই তার এক্স হাজব্যান্ড ফ্যান্সু তার কাছে আসে। তখন সে তাকে বলে, তুমি এখানে কি করছো? আমাদের ডিভোর্স হয়ে গেছে, তাই আমার থেকে দূরে থাকো। তো হাজব্যান্ড ফ্যান্সু তাকে বলে, আমি তোমাকে এখানে একটা সিক্রেট জানাতে এসেছি। তোমার বয়ফ্রেন্ড এখন আর প্রেসিডেন্ট নেই। মিস্টার জি তার সমস্ত শেয়ার লিয়াংয়ের নামে করে দিয়েছে, আর তার কাছে তো এখন কোনো কিছুই নেই। সুচিন অবাক হয়ে বলে, এমনটা কিভাবে হতে পারে? তো ফ্যাংসু হাসতে শুরু করে, সেই সময় তোমার মনে হচ্ছিল জাও ইয়াংয়ের কাছে টাকা নেই, তাই তো তুমি আমাকে বিয়ে করে নিয়েছিলে। এরপরে তুমি যখন জানতে পারলে সে জি ফ্যামিলির উত্তরাধিকারী, তখন তুমি আমাকে ছেড়ে দিলে আর ওর কাছে চলে গেলে। তুমি এত দৌড়াদৌড়ি করার পরেও তোমার হাতে কিছুই পেলে না, সবকিছু একেবারে বেকার হয়ে গেল। সুচিন বলে, তুমি কি আমার অবস্থা দেখে আমার মজা ঘোরাতে এসছো? তখন সে বলে, না, এখন আমার কোম্পানি অনেক উপরে যাচ্ছে, আর তুমি চাইলে আমি পুরনো কথা ভুলে তোমাকে একটা সুযোগ দিতে পারি। ফিরে আসো, আমার সাথে ভালো একটা জীবন কাটানোর সুযোগ এখনো রয়েছে। তো সে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছ থেকে আসলে কি চাও? তো ফ্যাংসু বলে, যাও জি ফ্যামিলিতে গিয়ে আমার জন্য একটা সিক্রেট ডকুমেন্ট চুরি করে আনো। এই কাজটা আমার জন্য শুধুমাত্র তুমিই করতে পারো। সুচিন তার কথা মেনে নেয় আর জি হাউসে চলে যায়, আর সেখানে গিয়ে
জাও ইয়াং এর ল্যাপটপ থেকে সিক্রেট ডকুমেন্ট চুরি করছিল। সেই মুহূর্তে সেখানে জাও ইয়াং চলে আসে এবং তার সাথে লিয়াংও ছিল। তাদের আসতে দেখে ল্যাপটপ থেকে পেনড্রাইভ বের করে ল্যাপটপ বন্ধ করে সে দাঁড়িয়ে পড়ে। জাও ইয়াং তাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সে লুনাকে ইশারা করলে লুনা তাকে হাঁক করে বলে, ড্যাড, আমার তোমার কথা খুব মনে পড়ছিল, তাই তো তোমার সাথে দেখা করতে চলে আসলাম। সচিন বলে, আমি মনে করেছিলাম তুমি হয়তো খুব পরেশান হয়ে আছো, তাই তো আমি লুনাকে এখানে নিয়ে এসেছি। চলো না আমরা দুইজন মিলে আবার একবার সবকিছু ঠিক করে নেই। তো জাও ইয়াং তাকে বসতে বলে। এই কথা শুনে লিয়াং বলে, তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? তো সে বলে, হ্যাঁ, আমি ভালোভাবেই জানি আমি কি করছি। এই কথা শুনে লিয়াং খুব রেগে নিজের রুমে চলে যায়। সচিন জাও ইয়াংকে বলে, লুনা আইসক্রিম খেতে চাইছে, তুমি কি তাকে তোমার সাথে আইসক্রিম খেতে নিয়ে যাবে? জাও ইয়াং হ্যাঁ বলে আর লুনাকে তার সাথে নিয়ে যায়। এখন সচিনের প্ল্যান সাকসেসফুল হয়ে গিয়েছে। সে জাও ইয়াং এর ল্যাপটপ থেকে ইম্পর্টেন্স ডকুমেন্টস নিয়ে তার এক্স হাজব্যান্ডকে দিয়ে দেয়। এক্স হাজব্যান্ড ফ্যাংসু বলে, আমি এই সমস্ত সিক্রেট ডকুমেন্টস কোম্পানিকে বিক্রি করে দিয়েছি। আমাদের কোম্পানি খুব তাড়াতাড়ি জি গ্রুপকেও পিছনে ফেলে দেবে, আর তুমি হবে এই শহরের সবথেকে ধনী ব্যক্তির ওয়াইফ, আর লুনা হবে এই শহরের সবথেকে ধনী ব্যক্তির মেয়ে। তিনজন একসাথে খুব খুশি হচ্ছিল। লুনা বলে, তুমিই হলে এই পৃথিবীর সবথেকে ভালো বাবা। তখনই ফ্যাংসুর কাছে একটা কল আসে আর সে জানতে পারে সেই সমস্ত ইনফরমেশন ভুল ছিল। সেই কারণে তার কোম্পানির অনেক বড় লস হয়ে গিয়েছে। এই কথা শুনে ফ্যাংসু খুব রেগে গিয়ে সচিনকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলতে থাকে, তুমি আমাকে অনেক বড় লস করে দিয়েছো, দেখো এখন আমি তোমার সাথে কি করতে চলেছি। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে সচিন কান্না করতে করতে জাও ইয়াংকে কল করে। জাও ইয়াং কল পিক করে স্পিকারে রেখে দেয়। সে বলে, জাও ইয়াং, তুমিই কি আমার সিস্টেমে ভাইরাস দিয়ে দিয়েছিলে শুধুমাত্র আমাকে ফাঁসানোর জন্য? এই সমস্ত কিছু তোমার চাল ছিল, তাই না? তো জাও ইয়াং বলে, তুমি কি আমাকে পাগল ভেবে রেখেছো? তুমি এই রাস্তা নিজেই বেছে নিয়েছো। আমি তো শুধুমাত্র তোমার উপরে নজর রেখেছিলাম। আমি একটু স্মার্ট ব্যবস্থা নিয়েছিলাম, আগের থেকে একটা ব্যাকআপ প্ল্যান রেখে দিয়েছিলাম। লিয়াং আমাকে সাহায্য করেছে আর ওই সিস্টেমের মধ্যে ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। তুমি নিজেই আমার কাছে এসেছিলে, আর যা কিছু হয়েছে তার দোষ আমাকে দিও না। তো সচিন বলে, তুমি এতটা ক্রূর হয়ে গেছো শুধুমাত্র এই জন্যই কারণ লুনা তোমার নিজের মেয়ে না, তাই তো তুমি আমাদের সাথে এত খারাপ ব্যবহার করতে পারছো। সব কথা শুনে লিয়াং বলে, খারাপ লোকেরা সবসময় এইভাবেই নালিশ করতে থাকে, তাদের কোনো কিছুতেই লজ্জা লাগে না। তোমরা যদি সত্যিই মানুষ হতে তবে খারাপ কাজ করার আগে একবার হলেও ভাবতে। তখন লুনা বলে, ড্যাড, তুমি এমনটা করতে পারো না। তো জাও ইয়াং বলে, আমি তোমার ড্যাড নই, তোমার কাছে নিজের ড্যাড রয়েছে। এরপর সে সচিনকে বলে, নিজের মেয়েকে ভালো কিছু শিক্ষা দাও। আমি তোমাকে ঘর আর যত টাকা দিয়েছি সমস্ত কিছুই আমাকে ফেরত দিয়ে দাও, আর বাকি কথা আমার লয়ার তোমার সাথে বলবে। এর পরের থেকে আমাকে আর কল করবে না, এমনটা বলে সে কল কাট করে দেয়। এরপরে সচিনের কাছে তার লয়ার পৌঁছে যায়। খারাপ লোকেদের খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়। পরের দৃশ্যে দেখি জাও ইয়াং দুঃখী হয়ে বসে স্মোকিং করছিল। তখন সেখানে আমাদের লিয়াং আসে। তার হাতের থেকে সিগারেটটা নিয়ে বলে, ওই রকম ধোঁকাবাজ মেয়ের থেকে ব্রেকআপ হওয়া খুব ভালো কথা, আর এখানে এত দুঃখী হওয়ার মতো কোনো কিছুই নেই। জাও ইয়াং বলে, আমি ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে দুঃখী নই, আমি শুধুমাত্র দুঃখী এই কারণেই আমি ওই মা মেয়ের জন্য এত কিছু করেছি, আমার নিজের মেয়েকে তাদের জন্য অবহেলা করেছি। গ্র্যান্ডমা, আমি শুধুমাত্র এটাই চাই, আমি সবকিছু ঠিক করতে চাই, আমি আমার মেয়েকে খুশি রাখতে চাই। আমি যদি ওর জন্য জুয়েলারি আর নেকলেস কিনি, আমি যদি ওর জন্য একটা পুরো পার্ক কিনে নেই, আমি যাই করি না কেন, সে কি কখনো আমাকে ক্ষমা করবে? তো লিয়াং বলে, শুধুমাত্র জিনিস কিনে দিলে কোনো বাচ্চার মন জেতা কখনোই সম্ভব না। যতটা সময় তুমি তার থেকে মুখ ফিরিয়েছিলে ততটা সময় তুমি তার কাছে থেকে তাকে ভালোবাসো। বাচ্চাদের ভালোবাসা ফুল ফোটানোর মতোই হয়ে থাকে। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। মিস্টার ইউ তার ফ্যামিলির লোকেদের সাথে 5 স্টার হোটেলে আসে। সে একটা ভিআইপি রুম বুক করেছিল, কিন্তু এখন তাকে সেই রুমটা দিতে মানা করে দেওয়া হচ্ছে। সে বলতে থাকে, এর মানে কি? তুমি কি জানো না আমি আসলে কে? আমি অনেক আগে থেকে এই ভিআইপি রুমের বুকিং করে রেখেছি। ম্যানেজার বলে, আই এম সরি মিস্টার ইউ, শহরের সবথেকে বড় ফ্যামিলিরা ডিসাইড করেছে, তাই আপনার এই রেস্টুরেন্টে দ্বিতীয়বার প্রবেশ করার কোনো অনুমতি নেই। এই কথা শুনে মিস্টার ইউ শক হয়ে বলে, কোন 3টে ফ্যামিলি? আর আমি যে ভিআইপি রুমটা বুক করেছিলাম সেই রুমটার কি হবে? সেই রুমটা জি পরিবারের ছোট্ট মাস্টার জি ইয়ান ইয়াং বুক করেছে। এই কথা শোনার পরে ইয়াও ইয়াও খুব অবাক হয়ে বলে, জি ইয়ান ইয়াং মানে ওই গরিব ছেলেটা, সে এখানে কি করতে এসেছে? তো ম্যানেজার বলে, মিসেস ইউ, হয়তো আপনি জানেন না, সে আসলে জি পরিবারের ছেলে, জি পরিবারের ছোট নবাব। এই কথা শুনে ইয়াও ইয়াও অবাক হয়ে বলে, এমনটা কিভাবে হতে পারে যে আমরা দুইজন একই লোকের কথা বলছি? তখনই সেখানে ইয়ান ইয়াং লিয়াং এর সাথে সেখানে আসে। ইয়ান ইয়াং লিয়াংকে প্রোটোকলের সাথে সেখানে নিয়ে আসছিল। ম্যানেজার দৌড়ে তাদের কাছে চলে যায়। যখন ইয়াও ইয়াও আর তাদের ফ্যামিলি তাদেরকে দেখে,
তারা তো পুরো অবাক হয়ে যায়। ইয়াও ইয়াও অনেক জলস হতে থাকে আর বলে এ যে সত্যি সত্যি অনেক ধনী। এর মানে এর আগে সে লিয়াংকে যে নেকলেসটা দিয়েছিল সেটাও আসল ছিল, আর লিয়াংয়ের কাছে যে ডিজাইনার ব্যাগটা ছিল আর সেটাও অরিজিনাল ব্র্যান্ডের ছিল। আমার কপাল কি এতই খারাপ, সব ভালো জিনিসগুলো কেন লিয়াংয়ের কাছে চলে যায়। এরপরে সে খুব জলস হয়ে তার মমকে বলে সে তো প্রথমে আমাকে পছন্দ করত। তো তার মম তাকে বোঝায় আর বলে ইয়াও ইয়াও তোমার সিলেকশন হয়েছে আর তুমি ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছে গিয়েছো। প্রথম রাউন্ডে লিয়াংয়ের কপাল ভালো ছিল, তাই জন্য জাজেসরা তাকে হাই পয়েন্ট দিয়ে দিয়েছে, কিন্তু ফাইনাল তো পাবলিক ভোটের উপরে নির্ভর করবে। আর পপুলারিটিতে তুমি 1 নম্বরে রয়েছ। যখন তুমি সেন্টার পজিশন নিয়ে ডেবিউ করবে তখন ইয়ান ইয়াংকে আবার একবার নিজের হাতের মুঠোয় করে নিও। এই কথা শুনে ইয়াও ইয়াও অনেক খুশি হয়। তার ড্যাডও দিনের বেলায় স্বপ্ন দেখতে শুরু করেছিল, আর সে ইয়াও ইয়াওকে বলে সেই সময় তুমি আমাদের ইউ ফ্যামিলিকে আবার একবার উপরে উঠতে সাহায্য করবে। ইয়াও ইয়াও বলে মম তুমি ঠিক কথা বলেছ, কিন্তু আমাদের লিয়াংয়ের উপরে নজর রাখতে হবে। এর মাঝে সে কোনো ড্রামা না করে দেয়, আমাদের আগে থেকেই প্ল্যান রেডি করে রাখতে হবে। অন্যদিকে লিয়াং ঘরে ফেরে, তখন ইয়াং বাও আর শাওই তো দুজনেই ফোনের মধ্যে ঢুকেছিল। লিয়াং বলে তোমরা দুইজন কি করছো, সারাদিন ধরে শুধু ফোনের মধ্যে ঢুকে রয়েছ। ইয়াং বাও বলে কালকের ফাইনাল রাউন্ড রয়েছে, তাই তো আমরা আমাদের ফ্যান ক্লাবকে অ্যাক্টিভ করছি। এখন আমাদের ফ্যান 10,000 ক্রস করে গিয়েছে। শাওই বলে গ্র্যান্ডপা ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট আর আমি সেখানকার ভাইস প্রেসিডেন্ট। ইয়াং বাও বলে আমাদের লক্ষ্য হলো আমাদের ফ্যান ক্লাবকে 1 মিলিয়নে নিয়ে যাওয়া। শাওই বলে আমি কমেন্টস আর রেটিং কন্ট্রোল করার এক্সপার্ট। আর সমস্ত ফ্যান্স বলতে থাকে আমি নাকি কমেন্টস কুইন। তারা তো দুইজন অনেক খুশি হচ্ছিল, তাদেরকে খুশি দেখে আমাদের লিয়াং অনেক খুশি হচ্ছিল, কিন্তু তাদের কাছ থেকে ফোন দুটো ছিনিয়ে নেয় আর বলে বেশি ফোন ব্যবহার করা চোখের জন্য ভালো না, এখন থেকে তোমরা দুইজন মাত্র 2 ঘন্টা করে ফোন ইউজ করবে। এই কথাটা ইয়াং বাওয়ের একদম ভালো লাগে না, কিন্তু সে কি বা করতে পারে, যেহেতু মম বলেছে তাই চুপ করে বসে থাকতে হবে। তখনই সেখানে জাও ইয়াং আর ইয়াং ইয়াং চলে আসে। তারা দুইজন লিয়াংয়ের জন্য অনেক ড্রেসেস নিয়ে এসেছিল, কারণ কালকের কম্পিটিশন ছিল যে। এসব দেখে গ্র্যান্ডপা অনেক বেশি খুশি হচ্ছিল। জাও ইয়াং শাওইর জন্য খুব সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছিল। সে শাওইকে দেখায়, যা দেখে সে অনেক বেশি খুশি হচ্ছিল। পুরো ফ্যামিলি একসাথে অনেক বেশি খুশি ছিল। তখনই লিয়াংয়ের কাছে একটা কল আসে, একটা প্রবলেম হয়ে গিয়েছে, তাড়াতাড়ি আসো। এই কলটা ম্যাম শাওয়ের তরফ থেকে ছিল। লিয়াং তাড়াতাড়ি মিসেস শাওয়ের কাছে পৌঁছে যায়, যেখানে অনেক ম্যাথ এক্সপার্ট এসেছিল। তাকে সেখানে দেখে একটা প্রফেসর বলে এই বাচ্চা মেয়েটা আসলে কে। তো মিসেস শাও তাদের বলে সে হলো আমার স্টুডেন্ট। একজন বলে আমি শুনেছি এ শুধুমাত্র একজন হাই স্কুল স্টুডেন্ট, আর একে এখানে নিয়ে আসার মানেটা কি। এই কথা শুনে সবাই লিয়াংয়ের দিকে তাকিয়ে থাকে। একজন স্টুডেন্টকে এখানে নিয়ে এসে লাভ কি, শুধুমাত্র সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। এরপরে জিজ্ঞাসা করে আমাদের এখানে কেন ডেকে পাঠানো হয়েছে। এরপরে জানা যায় স্যাটেলাইটে কিছু প্রবলেম হয়েছে, তাই পৃথিবীতে বিপদ হতে পারে। তাড়াতাড়ি কোনো না কোনো সলিউশন আমাদের খুঁজে বের করতে হবে। এই কথা শোনার পরে প্রত্যেকেই সলিউশন খোঁজার চেষ্টা করে। 5 ঘন্টা হয়ে গিয়েছে, কেউই এখনো পর্যন্ত কোনো সলিউশন পায়নি। মিস্টার হান লিয়ানকে দেখে বলে এই বাচ্চাটা তো ভাবনার বাইরে অনেক বেশি আরোগেন্ট। 5 ঘন্টা ধরে এখানে বসেই চিল করছে, এমনটাও ভেবে দেখেনি যে বড়দের জন্য 1 গ্লাস পানি নিয়ে আসি। তারা তো জানেই না আসলে লিয়াং প্রবলেমের সলিউশন খুঁজছে। 5 ঘন্টার মেহনতের পরে লিয়াং সলিউশন খুঁজে বের করে ফেলে আর সবাইকে বলে, কিন্তু কেউই তার উপর বিশ্বাস করছিল না, কারণ তাদের নজরে সে শুধুমাত্র একজন স্টুডেন্ট। তো লিয়াং বলে এর পুরো রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি, এই তথ্য অ্যাপ্লাই করলে কোনো বিপদ ঘটবে না, আর যদি কোনো বিপদ হয় তার জিম্মেদার আমি। অন্যদিকে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল। গ্র্যান্ডপা তার সৈন্যদের সাথে সেখানে চলে আসে। ইয়াও ইয়াওয়ের ফ্যান তো সেখানে প্রথম থেকেই দাঁড়িয়েছিল। তাদেরকে দেখে সে বলে আমরা তো লেট হয়ে গিয়েছি, ভালো জায়গাগুলো তো তার ফ্যানরা আগে থেকেই নিয়ে নিয়েছে। ইয়াও ইয়ার ফ্যানরা বলতে থাকে লিয়াংকে এত লোকেরা কেন পছন্দ করে আমি তো বুঝতেই পারছি না, মনে হয় টাকা দিয়ে ফ্যান কিনে রেখে দিয়েছে, এমন লোকেরা তো ডেবিউ করার লায়ক না। এমন কথা শোনার পরে গ্র্যান্ডপা রাগ করে না, বুদ্ধি দিয়ে কাজ করে। সে সবাইকে বলে তোমরা সবাই এখানে থাকো বলে শাওইকে নিজের সাথে নিয়ে যায়। জাও ইয়াং আর ইয়াং ইয়াং চিন্তায় পড়ে এখন গ্র্যান্ডপা কি করতে চলেছে। গ্র্যান্ডপা ভিড়ের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে, এমন দেখাতে থাকে সে যেন খুব অসুস্থ। শাওই সবাইকে বলতে থাকে তোমরা একটু কম বলো প্লিজ, আমার গ্র্যান্ডপায়ের হার্ট প্রবলেম রয়েছে, তোমাদের চিৎকার করার কারণে সে খুব ভয় পেয়ে গিয়েছে, এনার কোনো প্রবলেম হয়ে যেতে পারে, যদি ওনার কিছু হয়ে যায় তার জন্য দায়ী তোমরাই হবে। এই কথা শুনে ইয়াওয়ের ফ্যানরা সেখান থেকে সরে যায় আর তারা অন্যদিকে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তাদের যেতেই গ্র্যান্ডপা সবাইকে সেখানে ডেকে বলে এখানে তাড়াতাড়ি চলে আসো, এটা চেয়ারিং করার জন্য সব থেকে ভালো জায়গা, আর ওদের দিকে তাকিয়ে মজা করতে শুরু করে। এরপরে সেখানে হাইজিং চলে আসে, তাকে ইয়াং বাও সেখানে ডেকেছিল লিয়াংয়ের জন্য চেয়ার আপ করার জন্য।
সে ইয়াং বাউকে বলে, তুমি যদি পাগল হয়ে থাকো তবে একাই হও, আমাকে কেন টানছো? আমার এই সমস্ত কিছু পছন্দ না। তো ইয়াং বাউ বলে, নিজের লোকেরাই তো নিজেদের কাজে লাগে। হাইজিং বলে, তোমার কথার মানে কি? আমার তো মনে হচ্ছে আমাকে এখানে অপমান করা হচ্ছে। তুমি নিজেকে কি মনে করো? তুমি কি নিজেকে অনেক ইয়াং বাচ্চা ছেলে মনে করো? তো ইয়াং বাউ বলে, যখন মা কাছে থাকে তো সকলেই বাচ্চা হয়ে যায়। এই লাইটিং স্টিকটা ধরো আর আমি যেমনটা বলছি তেমনটা করো। কম্পিটিশন শুরু হয়ে যায়। ইয়াও ইয়াও ডেবিউ করে নেয়। সবাই তার জন্য ক্ল্যাপিং করছিল। এমনটা দেখে ইয়াং বাউ বলে, কি বলছো? তোমার থেকে অনেক ভালো তো আমি। ইয়াং বলে, হ্যাঁ ঠিকই বলেছো তুমি। সেখানে অনেক ইয়াও ইয়াও তারিফ করা হচ্ছিল আর অডিয়েন্সকে বলা হচ্ছিল যদি ইয়াও ইয়াওর পারফরমেন্স পছন্দ হয় তবে তারা যেন তাকে ভোট করতে থাকে। এরপরে সে অ্যানাউন্স করে, এখন লাস্ট কন্টেস্টেন্ট লিয়াং স্টেজে আসতে চলেছে। তখনই সে ডাইরেক্টর টিম থেকে জানতে পারে লিয়াং এখনো পর্যন্ত সেখানে এসে পৌঁছায়নি। সে এই কথাটা সবাইকে বলতে থাকে আর লিয়াং এর জন্য অপেক্ষা করতে বলে। তখন ইয়াও ইয়াও বলে, না, আমি এই বিষয়টাতে এগ্রি করতে পারলাম না। বাকি সবাই মিলে প্রোটেস্ট করো। লিয়াং যেহেতু দেরি করছে তাই তাকে কম্পিটিশন থেকে বাতিল করা উচিত। ইয়াও ইয়াও এর ফ্যান প্রোটেস্ট করতে শুরু করে আর বলতে থাকে লিয়াং এর পারফরমেন্স ক্যান্সেল করে দাও। ইয়াং বাউ বলে, এটা ভুল হচ্ছে। শোটা 30 মিনিট আগে শুরু করা হয়েছে। শো যদি 30 মিনিট আগে শুরু হয়ে যায় এতে তার কোনো ভুল নেই। আমরা আপোস করছি। এরপরে তারা সবাই মিলে আপোস করতে শুরু করে। তখন হোস্ট বলে, সবাই শান্ত হয়ে যাও। ডাইরেক্টর ইউনিট ডিসাইড করেছে যদি 3 পর্যন্ত কাউন্ট করার পরে লিয়াং না আসে তবে তাকে কম্পিটিশন থেকে বের করে দেওয়া হবে। তারা 3 পর্যন্ত কাউন্ট করতে শুরু করে। ইয়াও ইয়াও খুশি হচ্ছিল কারণ এখন লিয়াং ডিসকোয়ালিফাই হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে লাইটস অফ হয়ে যায় আর লাইট অন হতেই লিয়াং সামনে দাঁড়িয়ে গান গাইতে গাইতে এন্টার করে। ইয়াং বাউ তো খুশিতে পাগল হয়ে যাচ্ছিল আর সে বলতে থাকে, আমার মম চলে এসেছে। বাকি সবাইও তার জন্য চেয়ার আপ করছিল আর ইয়াং অবাক হয়ে বলে, এই গানটা গাওয়ার ভাবনা ওনার কি করে আসলো? তখনই ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয়েছে যখন লিয়াং রেসপন্সিবিলিটি নিয়েছিল তখন সবাই তার সাথ দিয়েছিল এবং সবাই মিলে ক্যালকুলেশন করছিল। এরপরে সেই প্রবলেমটা সলভ হয়ে যায়। তো এখন লিয়াং বর্তমানে গান গাইছিল আর সেই গানটা সবার খুব পছন্দ হচ্ছিল। অফলাইন ও অনলাইন অডিয়েন্সের ভোটের পরে এখানে লিয়াং জিতে যায়। সবাই অনেক বেশি খুশি হচ্ছিল। এমনটা দেখে ইয়াও ইয়াও জলস হয়ে বলে, এটা একদমই ঠিক না। যেহেতু এ লেট এসেছে তাই একে জেতানো উচিত না। তা লিয়াং বলে, আমার কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল তাই তো আমার একটু দেরি হয়ে গিয়েছে। ইয়াও ইয়াও বলে, আমি জানি কি ইম্পর্টেন্ট কাজ ছিল। এরপরে তার ছবি সবাইকে দেখাতে থাকে যেটা সে ইন্টারনেটে পোস্ট করেছিল। আর এটাই হলো না তোমার ইম্পর্টেন্ট কাজ। দেখো এই পোস্টটা ভাইরাল হয়ে গিয়েছে আর লোক তোমাদের গালি দিচ্ছে। সেই মুহূর্তে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইয়াও ইয়াও এর মম লিয়াংকে এয়ার স্পোর্টস ইনস্টিটিউটে দেখে নিয়েছিল। সে তার ছবি তুলে নেয় আর ইয়াও ইয়াওকে কল করে বলে, এখানে আমি লিয়াংকে দেখেছি। জানি না কিভাবে এয়ার স্পেস ইনস্টিটিউটে ঢুকে পড়েছে। আমি তার একটা ছবি তুলে নিয়েছি। তখন ইয়াও ইয়াও বলে, তবে সঠিক সময় এসেছে তাকে উচিত শিক্ষা দেওয়ার। বর্তমানে দৃশ্য ফেরে আর সে সবাইকে বলছিল এয়ার স্পেস ইনস্টিটিউটে গিয়েছিল তো এর সেখানে কি কাজ রয়েছে। নিশ্চয়ই সে সেখানে ছবি তুলতে গিয়েছিল। এয়ার স্পেস ইনস্টিটিউটের সিকিউরিটি এতটাই খারাপ, আমি তো এটা জানতামই না। লিয়াং বলে, আমি কোনো ফটোশ্যুট করিনি। তো ইয়াও ইয়াও বলে, যদি তুমি না করে থাকো তো লুকিয়ে লুকিয়ে সেখানে যাওয়ার কি প্রয়োজন ছিল? তুমি তো কোনো সেখানে জব করো না। এমন লোক তো ডেবিউ করার লায়ক নয়। এর উপরে তো কেস করা উচিত। এই কথা শোনার পরে সমস্ত লোকেরা তাকে ডিসকোয়ালিফাই করতে বলে। এরপরে টিম আসলে ইয়াও ইয়াও তাদেরকে বলে, ডাইরেক্টর সাহেব, যদি লিয়াং যদি কোনো সেন্সিটিভ ইনফরমেশন লিক করে দেয় আসলে সেটার দায়িত্ব বা জিম্মেদারি কে নেবে? তাকে এই শো থেকে বের করে দেওয়া উচিত। ডাইরেক্টর সবাইকে শান্ত হতে বলে আর সে অ্যানাউন্স করে লিয়াংকে এই শো থেকে এলিমিনেট করে দেওয়া হয়েছে। তো ইয়াও ইয়াও খুশি হয়ে ভাবে, লিয়াং তুমি তো এবার গিয়েছো এখান থেকে। লিয়াং চুপ করে থাকে, কিছুই বলে না, কারণ সেটা একটা সিক্রেট মিশন ছিল। তখনই সেখানে সমস্ত ম্যাথ এক্সপার্ট চলে আসে আর লিয়াং এর আইডি কার্ড দেখিয়ে সবাইকে বলে, এই মেয়েটা যে দেশের সম্মান বাড়িয়েছে, এতে খারাপ সময়ে আমাদের টিমের অনেক সাহায্য করেছে। তখনই ইয়াং বাউ বলে, আমি বলেছিলাম না এই সমস্ত কিছু মিথ্যে। এরপরে আরেকটা ভাইরাল পোস্ট দেখতে বলে যেটা সেই টিমের লোকেরা পোস্ট করেছিল। এমনটা দেখে তো ইয়াও ইয়াও পুরো শক হয়ে যায়। তখন সবাই লিয়াংকে খুব বিশ্বাস করে আর প্রফেসর হাং বলে, আমাদের ইনস্টিটিউটের লোকেরা লিয়াংয়ের নামে যে পোস্টটা করা হয়েছিল সেটা ট্র্যাক করে সেটাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে আর এই পোস্টটাকে আপলোড করেছে অন্য কেউ না। তোমাদের সামনে দাঁড়িয়ে আছে এই মেয়ে ইয়াও ইয়াও নিজেই। ইয়াং বাউ সবাইকে বলে, তোমরা সকলে সত্যি অন্ধ হয়ে গিয়েছ। এই হলো তার অরিজিনাল চেহারা যাকে তোমরা সাপোর্ট করছিলে। ফ্যান্স লোকেরাও বলতে থাকে, আমরাও দেখেছিলাম সব জায়গায় স্টাফদের গালি দেওয়া হচ্ছিল
প্রথমে মনে হতো ইয়াও ইয়াও পজিটিভ এনার্জি নিয়ে আসে, কিন্তু কখনো ভাবিনি এ এমন ধরনের একটা মেয়ে হবে। সত্যি আমরা একটা ভুল মানুষকে সাপোর্ট করেছি। এমনটা বলে সে তার নামের ব্যানারটাকে ফেলে দেয়। ইয়াও ইয়াও তার নিজের জালে নিজেই ফেসে গিয়েছিল। সে বলতে থাকে, সবাই আমাকে ভুল বুঝছো, আমি তো শুধুমাত্র মজাক করছিলাম। প্রফেসর হাং বলে, তোমার করা মিথ্যে পোস্টটা 500-র বেশি লোকে শেয়ার করেছে, তাই তো তোমার যা কিছু বলার তুমি পুলিশ স্টেশনে গিয়ে বলবে। এমনটা শোনার পরে ইয়াও ইয়াও খুব কাকুতি মিনতি করে লিয়াংয়ের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাচ্ছিল। লিয়াং জিতে গিয়েছিল, তাই সকলে মিলে খুব আনন্দ করছিল। এরপরে পুরো ফ্যামিলি একসাথে ঘরে আসে। ইয়াং বাও বলে, কিছু সময় পরে সবাইকে ডেকে নিও, আমি সবাইকে ইনভিটেশন দেব, আমরা গ্র্যান্ড সেলিব্রেশন পার্টি করব। আর সেখানে সবাইকে মমের তারিফ করতে হবে, আর তারিফের জন্য কোনো কঞ্জুসি চলবেই না। আর যে সবথেকে বেশি ভালো তারিফ করবে, আমি ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট হয়ে তার জন্য একটা স্পেশাল গিফট দেব। তখনই সেখানে একটা বাইক এসে থামে। সবাই পেছনে ঘুরে তার দিকে দেখে, আর এই হ্যান্ডসাম ছেলেটা অন্য কেউ নয়, সে ছিল মিস্টার ট্যাং। তারও লিয়াংয়ের মতো রিবার্থ হয়েছে। সে খুব স্টাইল দিয়ে লিয়াংয়ের দিকে এগিয়ে যায়। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। লিয়াং বলে, তুমি এত ইয়ং কিভাবে হয়ে গেলে? ট্যাং বলে, যে চেস গেমটা আমরা কমপ্লিট করতে পারিনি তার সেটআপ আমি কমপ্লিট করে রেখেছি, তো এখন তুমি কি আমার সাথে যাবে সেই না শেষ হওয়া গেমটাকে শেষ করতে? এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর এর সাথেই এই ড্রামার সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। সিজন 2 এখনো পর্যন্ত রিলিজ হয়নি, কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গিয়েছে। তো রিলিজ হওয়া মাত্রই আমাদের চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব। যদি এই গল্পটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এত সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ।